আসসালামু আলাইকুম। আশা করি আহ, স- ক্লিয়ার আসতেছে। হ্যাঁ, বুঝলাম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। দীর্ঘদিন পর আমরা আজকে লাইভ ক্লাসে আবার আপনাদের সঙ্গে সংযুক্ত হয়েছি। আশা করি অনেক ভালো একটা সময় কাটাবো আমরা লাইভটিতে। নূর, নূর, আমরা একটু সময় চেয়ে নিচ্ছি যাতে আমাদের পার্টিসিপেন্ট যারা রয়েছে সবাই আজকে লাইভে অংশগ্রহণ করতে পারে। অনেক এক্সাইটিং একটা মুহূর্ত আমরা কাটাবো। ইংলিশের যে ভয়ভীতিগুলো রয়েছে সেই ভয়ভীতিগুলো আমি দূর করে দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে আজকের খুব ইজি একটা টপিক নিয়ে আমি আলোচনা করব, যে টপিকটা আমরা সবাই জানি, সবাই পারিও, কিন্তু এখানে এত ইজি একটা টপিকের ভিতর আমাদের কিন্তু মানে সমস্যাগুলো সৃষ্টি হয়। মানে আমরা অনেক সময় হাঁপিয়ে উঠি যে আসলে এই ইজি একটা টপিক থেকে আমি কেন কোশ্চেন পাচ্ছি না বা কোশ্চেনের আনসারটা আমি কেন করতে পারছি না। সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। তার জন্য আমাকে একটু সময় দিয়ে সহযোগিতা করুন যাতে আমাদের পার্টিসিপেন্ট যারা রয়েছে সবাই আজকে লাইভে অংশগ্রহণ করতে পারে। আমরা চেষ্টা করবো অনেক এক্সাইটিং একটা মুহূর্ত কাটানোর জন্য। ইংলিশের ভয়ভীতি যে প্যারা, আমরা অনেকে মনে করি যে ভাই আমি তো ইংলিশে কিছু পারি না বা ইংলিশ নিয়ে আমার তো মানে ইংলিশে মার্কস পাওয়া আমার দ্বারা সম্ভব না। তাদের ক্ষেত্রে আমি আজকে স্পেশালি ক্লাসটি নেওয়ার চেষ্টা করব। আমি একটু সময় চেয়ে নিচ্ছি যাতে অনেক পার্টিসিপেন্ট আমাদের সঙ্গে যুক্ত হয়। যারা এখন পর্যন্ত আমার লাইভে সংযুক্ত হয়েছেন তারা একটু কমেন্ট করে জানান যে আসলে কে কোথা থেকে আমাদের লাইভে অংশগ্রহণ করছেন। আরেকটা কথা, যারা এখন পর্যন্ত আমার লাইভটি নিজ টাইমলাইনে শেয়ার করে রাখেননি তারা অনুগ্রহ করে এটা নিজ নিজ টাইমলাইনে শেয়ার করে রাখেন, যাতে ক্লাস বা লেকচারটি শেষ হওয়ার পর আবার নতুনভাবে এই ভিডিওটি দেখতে পারেন। কারণ আমাদের গ্রুপে কিন্তু প্রত্যেক দিন হাজার হাজার পোস্ট কিন্তু হয়। সেক্ষেত্রে এই ভিডিওগুলো কখন কোথায় চলে যাবে আপনি কিন্তু জানতে পারবেন না। এজন্য আমি সবাইকে বলবো যে সবাই একটু শেয়ার করে নিজ নিজ টাইমলাইনে রাখেন। আমি আমার টাইমলাইন শেয়ার করে রাখছি। সবাই একটু সাড়া দিবেন। আমি প্রথমেই ক্লাস শুরু করার আগেই আমি সবার কাছে একটা বিষয় বারবার বলে রাখছি যে সবাই চেষ্টা করবেন নিজ জায়গা থেকে ক্লাসটাকে স্বতঃস্ফূর্তভাবে উপভোগ করার জন্য। কারণ আমি দেখি যে অনেক ক্ষেত্রে আমি কোনো কোশ্চেন করলে রেসপন্স যদি না পাই তাহলে কিন্তু আমার ক্লাস করার যে গতিটা কিন্তু থেমে যাবে। এজন্য সবাই চেষ্টা করবেন যে 1টা ঘন্টা আমরা এই চ্যাটিং থেকে দূরে থেকে বা আড্ডা থেকে দূরে থেকে আমরা চেষ্টা করব ক্লাসটাকে সফল করার জন্য। সবাই একটু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, এ পর্যন্ত আমি যারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে আমার প্রাণ ঢালা শুভেচ্ছা। আহ, অনেক সুন্দর একটা ক্লাস কিন্তু হতে যাচ্ছে। আজকের যে টপিকটা সেটা কিন্তু অনেক ইজি একটা টপিক। অনেকেই কোশ্চেন করতে পারেন ভাই টপিকটা কি, আমি তো জানি না টপিকের কিন্তু যে বিষয়টা আমি কিন্তু আগে থেকে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছি এবং আগে থেকে সবাইকে জানিয়ে দিয়েছি যে আজকের স্পেশাল লাইভ ক্লাসটিতে আসলে কোন টপিক নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। আমি প্রথমে টপিকটা লিখে রাখি। আজকের টপিক আমাদের নাউন, আর একটা হবে প্রোনাউন। অনেকে কোশ্চেন করতে পারো ভাই এর মতো ইজি একটা কোশ্চেন বা এর মতো ইজি একটা টপিক কেন আপনি ক্লাস নিচ্ছেন। হ্যাঁ, অবশ্যই ইজি একটা টপিক, আর ইজি টপিক দিয়ে আমি আজকের ক্লাসটি শুরু করছি যাতে আমাদের সহজ টপিকগুলো ধীরে ধীরে আমরা জানার পর আমাদের বেসিক যে ইংলিশটা থাকে সেগুলো যেন ক্লিয়ার কনসেপ্ট থাকে এবং ক্লিয়ারভাবে আমরা জানতে পারি। এজন্যই সহজ একটা টপিক নিয়ে আমি শুরু করতে যাচ্ছি। এখন পর্যন্ত যারা যারা অংশগ্রহণ করেছেন সবাই একটু কাইন্ডলি কমেন্ট করে সাড়া দিবেন যে কে কোথা থেকে আমার সঙ্গে লাইভে যুক্ত রয়েছেন। আর আমি একটা কথা বলবো, যারা যারা যে জায়গা থেকে আমাদের লাইভে সংযুক্ত হয়েছেন সবাই একটু চেষ্টা করবেন নিজ জায়গা থেকে নিজ নিজ টাইম লাইনে শেয়ার করে রাখার জন্য, যাতে পোস্টটা পরবর্তীতে আরও হেল্পফুল হয়। আমি কিন্তু আমার টাইম লাইনে শেয়ার করে রেখেছি, চাইলে তোমরা দেখে নিতে পারো। সবার কাছে আরেকটা রিকোয়েস্ট, সবাই অনুগ্রহ করে টাইম লাইনে শেয়ার করে রাখবেন।
সবাই নিজ নিজ টাইম লাইনে শেয়ার করে রাখবেন। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে অনেক অনেক জন আমাদের লাইভে অংশগ্রহণ করেছেন। আমি সবার প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের যে লাইভের আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে নাউন। আমি প্রথমেই শুরু করতে যাচ্ছি নাউন নিয়ে, তারপর আমরা আলোচনা করব পরপর নাউনের পর আলোচনা করব প্রোনাউন নিয়ে। এখন আমি প্রথমেই নাউন কাকে বলে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি, কারণ আমরা সবাই জানি যে নাউন কি। আমরা যখন মোটামুটি গ্রামেটিক্যাল পড়তে আসি তার এবং পার্টস অফ স্পিচ পড়তে যাই, তখন কিন্তু প্রথমে যে নামটা আসে সেটা হচ্ছে নাউন। অর্থাৎ আমরা অ্যাটলিস্ট ক্লাস 1 থেকে মনে হয় আমরা নাউনের সঙ্গে পরিচিত। সো নাউন কাকে বলে? কোনো কিছুর নামকে আমরা নাউন বলি। সাধারণ দৃষ্টিতে আমরা কোনো কিছুর নামকে নাউন বলে থাকি, কিন্তু সব নাউনই যে অলওয়েজ নাউন হবে, সব নামই যে সবসময় নাউন হবে এমনটা কিন্তু না। নাউন কিন্তু কখনো কখনো আবার অ্যাডজেক্টিভও হয়ে থাকে, সেগুলো আমরা পরবর্তীতে জানবো, একটু সময় শেষে আমরা সেগুলো জানবো। এখন আমরা মূলত নাউন নিয়ে আলোচনা করব। আমরা মাথা থেকে সব কিছু দূরে রাখবো, মাথা একটা জিনিস এখন সেট আপ করে রাখবো, সেটা হচ্ছে নাউন মানে নাম। নাউন মানে নাম। আচ্ছা, নাউন মানে নাম। এখন আমি সবাইকে একটা কাজ দিব, সেই কাজটা হচ্ছে সবাই কমেন্টে সবার পছন্দের প্রিয় মানুষ বা প্রিয় মানুষের নাম একটু মেনশন করবা। সবাই মানে পছন্দের মানুষ, এটা কিন্তু হতে পারে বন্ধু, হতে পারে বাবা মা, এনি পারসন। সবাই একটু কাইন্ডলি কমেন্ট করে জানাও যে আসলে পছন্দের নাউন, পছন্দের নামটা। সবাই 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 পছন্দের নাম, জায়গা বা স্থান যা আছে সবাই কিন্তু মেনশন দিতে পারো ফ্রেন্ডদের, অথবা নিজের পছন্দের নামটা কিন্তু কমেন্টে কমেন্ট করে জানাইতে পারো। সবাই একটু সাড়া দিবা। হ্যাঁ, আমি অনেকের কমেন্ট দেখতে পাচ্ছি এখানে, সবাই কমেন্ট করবা। জুলেখা সরকার, আল্লাহ, পায়েল লিখেছেন, পায়েল তালুকদার লিখেছেন রাসেল, তারপর সোহানা মৌ, আবির, তারপর আজমিয়া কবিতা, এমডি রাসেল লিখেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন আমাদের লাইভে যুক্ত হয়েছেন আসমাউল ঐতিহ্য, আলসায়াম ঐতিহ্য। আপনারা জানেন যে ঐতিহ্য ভাইয়া কিন্তু পড়াশোনা করেছেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, সেও কিন্তু আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছে। তারপর আমি দেখতে পাচ্ছি সবাই অসাধারণ। মেঘা, প্রেমে বন্দি ভালোবাসা, মেঘাকে মেনশন দিয়েছে। মুসলিম তু জোহরা, সুষমা, অনেকে আল্লাহকে মেনশন দিয়েছে, আল্লাহ। তার মেলফিয়াস বিনতে আমাকে মেনশন দিয়েছে, সিরাজুমান শুভা। আচ্ছা, ঠিক আছে, সবাই মেনশন দিতে থাকো, এবং পাশাপাশি যারা লাইভে অংশগ্রহণ করছো তারা এখন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি যে 177 জনের মতো আমাদের লাইভে অংশগ্রহণ করছে। আমি সবাইকে বলবো সবাই নিজ নিজ টাইমে লাইভটি শেয়ার করে রাখুন, কারণ অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস কিন্তু আজকে আমি নিচ্ছি। এখান থেকে যদি ভাগ্য ভালো থাকে, গুড লাক হয়, 2 থেকে 3 মার্কস কিন্তু কমন অনায়াসে পেয়ে যাবা যে কোনো পরীক্ষায়। তাহলে নাউন, কোনো কিছুর নামকে নাউন বলে। এখন নামকে আমরা নাউন জানলাম এই বিষয়গুলো। এখন তোমরা কিন্তু অনেক অনেক কমেন্ট করে দিয়েছো, যেমন নাটোর, তারপর নিজের নাম থাকতে অন্য কাউকে কেন দেবো, এটা অনেকে দিয়েছে। আব্বু আম্মু লিখতেছে, আব্বু আম্মু কি ধরনের নাম? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রাবেয়া, ওকে, সবাই কমেন্ট করতে থাকো, সমস্যা নাই। কমেন্টের আমরা আজকে ঝড় তুলে দেবো, রেকর্ড করবো আজকে, আমরা রেকর্ড পরিমাণ কমেন্ট করব, ঠিক আছে? কেউ কার্পণ্য করবো না, অনেক সুন্দর একটা সময় কিন্তু কাটবে।
এখন আমি নাউনের ভাগগুলো বা বিভাজনগুলো নিয়ে আলোচনা করব, কারণ নাউনকে আমরা জানলাম যে কোনো কিছুর নামকেই নাউন বলে, এটা আমাদের মাথায় সেট আপ হয়ে গেছে। এখন আমি প্রথমে নাউনের ভাগগুলো নিয়ে আলোচনা করব। নাউনকে প্রথমত আমরা কয় ভাগে ভাগ করতে পারি? প্রথমত 2 ভাগে ভাগ করি। নাউন প্রধানত কয় প্রকার? সবাই একটু সাড়া দেবা। নাউন নাউন প্রধানত কয় প্রকার? 2 প্রকার। নাউন প্রধানত কয় প্রকার? 2 প্রকার। এখন এই 2 প্রকার কি কি এখন একটু আমরা জানি। একটা হচ্ছে কনক্রিট নাউন, আর 2 নম্বর আছে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন আমি কিন্তু এখানে আরেকটু তোমাদের সুবিধার্থে জানিয়ে দিই যে নাউনকে প্রধানত 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে 1 নম্বর যে নাউনটি সেটা হচ্ছে কনক্রিট নাউন, 2 নম্বর যে নাউনটি সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তার মানে নাউনকে প্রধানত আমরা কয় ভাগে ভাগ করলাম? 2 ভাগে। এখন আমরা জানবো যে কনক্রিট নাউন কোনটি আর অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটি। কনক্রিট নাউন কোনগুলোকে বলা হয় এবং অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলোকে বলা হয়। এই কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট নাউন অবশ্যই আমাদের জানতে হবে। এই কনক্রিট নাউন হচ্ছে যে নাউনগুলোকে ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, গণনা করা যায়। আমি আরেকবার বলছি, সবাই একটু কাইন্ডলি নোট করে নেওয়ার চেষ্টা করবা। সবাই চাইলে স্ক্রিনশট দিয়েও রাখতে পারো, এবং আমি যে কথাগুলো বলছি সবাই একটু খাতা বের করে নোট করে নাও। কনক্রিট নাউন হচ্ছে সেগুলো যে সব নাউনকে ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, কিংবা গণনা করা যায়, সেগুলো হচ্ছে কনক্রিট নাউন। এবং অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো তাহলে? তার মানে কনক্রিটের বিপরীত যে নাউনটা থাকবে সেগুলোই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো কি হবে তাহলে? যেহেতু আমরা কনক্রিট নাউনে জানলাম যে ধরা যাবে, ছোঁয়া যাবে, স্পর্শ করা যাবে এবং গণনা করা যাবে, তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন যদি এই কনক্রিট নাউনের বিপরীত হয় তাহলে আমরা কি বলতে পারি? যে অ্যাবস্ট্রাক্ট নাউনটি ধরা যাবে না, ছোঁয়া যাবে না, তারপর গণনা করা যাবে না। তাহলে কি করা যাবে? শুধুমাত্র ফিল করা যাবে বা অনুভব করা যাবে। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা কোনগুলোকে বলবো? যেসব নাউনগুলোকে আমরা ফিল করতে পারি বা অনুভব করতে পারি। এখন আমি যদি উদাহরণ দিয়ে বিষয়টাকে আরো ক্লিয়ার করার চেষ্টা করি তাহলে মনে হয় মন্দ হবে না। আচ্ছা, এখন আমি তোমাদের সুবিধার্থে পাশে উদাহরণটা দিচ্ছি, একটু সবাই দেখবা। এই যে আমরা কনক্রিট নাউন বললাম, আমি কিন্তু কনক্রিট নাউনের ক্ষেত্রে কি বললাম? যে যেসব নাউন গণনা করা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, সেসব নাউনকে কি বলা হয়? কনক্রিট নাউন। যেমন উদাহরণ হিসেবে বয়, তারপর আরো আছে হচ্ছে সং, সবাই একটু নোট করে নিবা। তারপর ফ্লোয়ার, এখানে আরো একটু ক্লিয়ার যদি করি আমি, তাহলে কনক্রিট নাউনটা হবে ধরা যাবে, ছোঁয়া যাবে, স্পর্শ করা যাবে, ওজন করা যাবে এবং গণনা করা যাবে। আর অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে তারা সম্পূর্ণ ভিন্ন, অ্যাবস্ট্রাক্ট নাউনটা সম্পূর্ণ আলাদা। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনটি কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউনটি হচ্ছে যাকে আমরা ধরতে পারবো না, ছুঁতে পারবো না, স্পর্শ করতে পারবো না, কিন্তু ফিল করতে পারবো বা অনুভব করতে পারবো। তার মানে ফিল এবং অনুভবের ভিতরে আমাদের কি কি পড়ে বলো তো? ফিল এবং অনুভবের পরে আমাদের পড়ে হ্যাপি, স্যাড, তারপর স্মাইল, তারপর পরে হচ্ছে ওয়েলথ, তারপর আরো অনেকে আছে কিন্তু এরকম, তারপর সাইলেন্স। এগুলো হচ্ছে কি আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। সবাই একটু নোট করে নেবা। সবার যদি এগুলো নোট করা হয় কাইন্ডলি আমাকে একটু ডান লিখে, কমেন্টে ডান লিখে জানাবো যে ভাই আমাদের নোট করা হয়েছে। সবাই একটু, যাদের নোট করা হয়েছে সবাই একটু চেষ্টা করবা, ডান লেখার চেষ্টা করবা।
যাদের লেখা হয়েছে একটু ডান লেখার চেষ্টা করবা। হ্যাঁ, অসাধারণ, অসাধারণ। সবাই, আমি জানছি যে সবাই অনেক ভালোভাবে আমাদের ক্লাসটি করছে, মনোযোগ সহকারে ক্লাসটি করছে। আমি আরেকটা সবাইকে বলবো যে আজকের ক্লাসটি যেন আমাদের লাস্ট ক্লাস হয়ে যায় নাউন সম্পর্কে, আর কারো যেন পরবর্তীতে এই ক্লাসটি না করা লাগে, ঠিক আছে? ভর্তি পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে নাউন প্রোনাউন, অর্থাৎ পার্টস অফ স্পিচের ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক কিন্তু এটি। সবাই একটু মনোযোগ সহকারে ক্লাসটি করার চেষ্টা করো, যাতে পরবর্তীতে এই ইজি একটা টপিক নিয়ে আমাদের যেন আর দ্বিধাদ্বন্দ্ব না থাকে। এখন আমি চলে যাব আমাদের কনক্রিট নাউনের ভিতরে। এখন আমি নাউনকে যদি আইডেন্টিফাই করতে যাই, তাহলে আমাদের আরেকটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে যে কনক্রিট নাউনকে আমরা আবার 4 ভাগে ভাগ করতে পারি। এই কনক্রিট নাউনটাকে আবার 4 ভাগে ভাগ করতে পারি। তাহলে কনক্রিট নাউন 4 প্রকার আর অ্যাবস্ট্রাক্ট নাউন একটা। তাহলে যদি আমাদের কোশ্চেন করা হয় যে নাউন কত প্রকার, তাহলে আমরা উত্তরটা দেব নাউন 5 প্রকার। যদি প্রধানত কথাটা থাকে তাহলে নাউন 2 প্রকার, কনক্রিট নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। যদি প্রশ্ন থাকে যে নাউন কত প্রকার, তখন কিন্তু আমাদের আনসার দাগাইতে হবে নাউন 5 প্রকার। 5 প্রকারের ভিতর কি কি? অ্যাবস্ট্রাক্ট নাউন একটা আছেই। আর কনক্রিট নাউনটাকে আবার কয় ভাগে ভাগ করা হয়? কনক্রিট নাউনটাকে আবার ভাগ করা হয় এই কনক্রিট নাউনটাকে আবার ভাগ করা হয় কয় ভাগে? কনক্রিট নাউনটাকে ভাগ করা হয় আবার 4 ভাগে। কনক্রিট নাউনটাকে ভাগ করা হয় কয় ভাগে? 4 ভাগে। প্রথম ভাগটা হচ্ছে প্রপার নাউন। প্রথম ভাগটা হচ্ছে কি? প্রপার নাউন। আমি একটু সময় নিচ্ছি যাতে সবাই দেখতে পাও। প্রথম ভাগটা আমাদের কি? প্রপার নাউন। সবাই একটু নোট করবা। প্রথম ভাগটা হচ্ছে প্রপার নাউন। দ্বিতীয় ভাগ যেটি, সেটি হচ্ছে আমাদের কমন নাউন। তৃতীয় যে নাউনটি, সেটি হচ্ছে কালেকটিভ নাউন। আর চতুর্থত যে নাউনটি, সেটি হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন। তাহলে আমাদের নাউন কয় প্রকার? আমি যদি কোশ্চেন করি যে নাউন কয় প্রকার, তাহলে উত্তরটা হবে নাউন 5 প্রকার। এখানে 4 প্রকার, এখানে 1 প্রকার। এইটা হচ্ছে 1 প্রকার। এই যে এখানে 4টা আর এখানে একটা, 5টা। তার মানে নাউন কয় প্রকার? যদি প্রশ্ন থাকে যে নাউন কয় প্রকার, তাহলে আমাদের উত্তরটি হবে 5 প্রকার। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু যদি প্রশ্ন থাকে যে নাউন প্রধানত কয় প্রকার, তখন উত্তর হবে 2 প্রকার। একটা হচ্ছে কনক্রিট নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন আমরা জানবো প্রপার নাউন সম্পর্কে। আসলে প্রপার নাউনগুলো কোনগুলো এবং প্রপার নাউন কাকে বলে। অসাধারণ, অনেকেই কমেন্ট করছে, গুড। কিন্তু একটা দুঃখের বিষয় যে আমি বারবার বলছি যে সবাই একটু লাইভটা শেয়ার করে রাখবা। আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার লাইভে অংশগ্রহণ করছে এই পর্যন্ত 127 জন, কিন্তু মাত্র শেয়ার করছে লাইভটি 31 জন। সো স্যার। আচ্ছা ঠিক আছে, এখন আমরা জানবো প্রপার নাউন সম্পর্কে। অনেক ইজি একটা টপিক মনে করে কিন্তু অনেকে লাইভ থেকে চলে যাচ্ছে, আমি জানি না কেন তারা যাচ্ছে। যাক, সমস্যা নাই। যে কয়জন আমাদের লাস্ট পর্যন্ত থাকবে তারা কিন্তু লাকি পারসন, কারণ তাদের চান্স পাওয়ার জন্য হলেও এইগুলো জানতে হবে। প্রথমে আমি আলোচনা করব প্রপার নাউন। আসলে প্রপার নাউনগুলোকে কোনগুলোকে বলবো আমরা, বা প্রপার নাউন আমরা কাকে বলবো? প্রপার নাউন হচ্ছে যে সব নাউনগুলো ক্যাপিটাল ওয়ার্ড দিয়ে থাকবে, অর্থাৎ ওই নাউনগুলোকে চেনার সবচেয়ে ইজি একটা ওয়ে হচ্ছে নাউনগুলোর শুরু হবে ক্যাপিটাল, ইংলিশ ক্যাপিটাল লেটার দিয়ে, অর্থাৎ বড় হাতের অক্ষর দিয়ে ওই নাউনগুলো শুরু হয়ে থাকে। সেই সব নাউনের ভিতর হচ্ছে আমাদের থাকতে পারে নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা নির্দিষ্ট কোনো জায়গার নাম। তার মানে প্রপার নাউন কাকে বলে? নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা জায়গার নামকে কি বলা হয়? কোন নাউন বলা হয়? প্রপার নাউন বলা হয়। এখন আমি
উদাহরণ নিজে দেওয়ার আগে আমি সবার কাছ থেকে উদাহরণ চাচ্ছি, যে আসলে প্রপার নাউনের উদাহরণগুলো তোমরা কি কি জানো, একটু কমেন্ট করার চেষ্টা করো। সবাই একটু সাড়া দেওয়ার চেষ্টা করো, সবাই একটু সাড়া দিবা। ওকে, আমি ফার্স্ট পড়ানোর চেষ্টা করতেছি। সবাই একটু প্রপার নাউনগুলো একটু লেখার চেষ্টা করো। অনেকে কমেন্ট করতেছে উদাহরণ হিসেবে ঢাকা, রোমা। হ্যাঁ ঠিক আছে, ওকে, রাইট আনসার। তারপর হ্যাঁ অবশ্যই রাইট আনসার, সবাই কমেন্ট করার চেষ্টা করো ভাইয়া। ইয়েস, দা পদ্মা। হ্যাঁ, মৌসুমী হালদার বলেছেন মৌ, দা পদ্মা। তারপর তানভীরুল ইসলাম রাসেল বলেছেন রহিম করিম ঢাকা। ইয়েস, নুসরাত ফারিয়া বগুড়া, রাইট। ওকে, হ্যাঁ সবাই কমেন্ট করতে থাকো। এখন আমরা প্রপার নাউনগুলো কি কি জানলাম, আর নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু এবং স্থানের নামকে কি বলা হয়, প্রপার নাউন বলা হয়। এখানে কিন্তু মাথায় রাখতে হবে নির্দিষ্ট, কিন্তু অর্থাৎ ওই নামটা বা ওই জায়গাটা নির্দিষ্ট করে বোঝাবে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব প্রপার নাউন। উদাহরণ হিসেবে আমরা যদি বলতে যাই, উদাহরণ হিসেবে প্রথমে আমরা আমাদের দেশকে বাংলাদেশ, তারপর করিম, রহিম, আমার নাম বা তোমাদের যার যার যে নাম, সেগুলো হচ্ছে কি অলওয়েজ প্রপার নাউন। তারপর হচ্ছে ঢাকা, দা, অর্থাৎ নদীর আগে কিন্তু একটা জিনিস এখানে মাথায় রাখবা, নদী, তারপর হচ্ছে সাগর, মহাসাগর, উপসাগর, এগুলোর পূর্বে আর্টিকেল হিসেবে সবসময় কি বসে, দা বসে। তার মানে দা পদ্মা, দা যমুনা, এগুলো সবসময় কোন নাউন হবে, প্রপার নাউন। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে যখন সাগর, উপসাগর, মহাসাগর, দেশ, সাগর, মহাসাগর, উপসাগর, জাহাজ এবং পত্রিকার নাম বোঝাবে, সেটা প্রপার নাউন। কিন্তু তার আগে সবসময় কি বসবে, তার আগে সবসময় কি আর্টিকেল হিসেবে দা ব্যবহার করতে হবে। এখন আমরা উদাহরণ হিসেবে দেখব আসলে ভর্তি পরীক্ষায় এখান থেকে কি টাইপের কোশ্চেন থাকতে পারে। এখন আমরা আশা করি সবার এগুলো লেখা হয়েছে, আমি জাস্ট এখান থেকে শুরু করব। সবাই একটু লিখে নোট করার চেষ্টা করবা। আসলে ভর্তি পরীক্ষা এখান থেকে কোন কোশ্চেনটা থাকতে পারে, সবাই দেখো। হুইচ ইজ নট নাউন, মানে কোনটি নাউন নয়। এখন এটা একটা কোশ্চেন আমাদের, আমি অপশনও দিচ্ছি, সবাইকে একটু অপশন টেস্ট করার চেষ্টা করবা। এ নাম্বার অপশন সান, বি নাম্বার অপশন রহিম, সি নাম্বার অপশন রিভার, হুইচ ইজ নট প্রপার হবে, আমি কিন্তু এখানে ভুল লিখছি, সরি। কোশ্চেনটা হচ্ছে হুইচ ইজ নট প্রপার নাউন। হুইচ ইজ নট প্রপার নাউন, রিভার, আর ডি নাম্বার অপশনে রয়েছে পদ্মা। সবাই একটু কমেন্ট করে জানাও যে এই কোশ্চেনের সঠিক উত্তরটি কোনটি হবে। এই কোশ্চেনটি এসেছিল রাজশাহী ইউনিভার্সিটিতে 2007-08 সালে। হুইচ ইজ নট প্রপার নাউন, মানে কোনটি প্রপার নাউন নয়। অপশন এ সান, অপশন বি রহিম, অপশন সি রিভার, অপশন ডি পদ্মা। সবাই একটু কমেন্ট করে জানাও। এমডি রাসেল বলছে ডি, তারপর নীলা বলছে রিভার, অনেকেই সি অপশন বলছে। মমতা পারভিন বলছে ডি, মাহবুবা মাউনুর রিভার বলছে, মুন্না চৌধুরী রিভার,
তারপর নাদিয়া আক্তার ঐশী রিভার। ওকে, অনেকেই রিভার 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 বলছে। ঠিক আছে, সবাই একটু রেসপন্স করার চেষ্টা করি আমরা। যারা এখন পর্যন্ত লাইভটি শেয়ার করে রাখোনি তারা একটু শেয়ার করে রাখো, তারা একটু লাইভটি শেয়ার করে রাখো। আমরা 1 ঘন্টার ক্লাস করব ইনশাল্লাহ। আমাদের এই সমস্যাগুলো আর পরবর্তীতে যেন সমস্যা না হয়, এই জন্য কিন্তু আমাদের ক্লাসটা একটু গুরুত্ব সহকারে করতে হবে। আচ্ছা, অসাধারণ। সবাই ম্যাক্সিমাম রাইট অ্যান্সার দিয়েছে, তবে অনেকে আবার ভুল ভ্রান্তিভাবে ভুল করে উত্তর দিচ্ছে। আমি তাদের কনফিউশনটা দূর করার জন্য এখন একটু দেখিয়ে দেব। আমি কোশ্চেনে করেছিলাম যে হোয়াইস ইজ নট প্রপার নাউন, প্রপার নাউন কোনটি নয়। তার মানে আমি প্রপার নাউন সংজ্ঞা বলেছিলাম কি, নির্দিষ্ট ব্যক্তি বস্তু এবং স্থানের নাম বোঝাবে। নির্দিষ্ট ব্যক্তি বস্তু স্থানের নাম বুঝালে হবে কি প্রপার নাউন। এখানে কোশ্চেনে করা হয়েছে যে কোনটি প্রপার নাউন নয়, তার মানে আমাদের খুঁজতে হবে আসলে প্রপার নাউন নয় কোনটি। এখানে আমরা প্রথমে যদি দেখি ছান, সূর্য, এটা কিন্তু নির্দিষ্ট, তার মানে এটা হচ্ছে প্রপার নাউন। রহিম একটা নির্দিষ্ট ব্যক্তির নাম, আমি যদি রহিম নাম ধরে ডাকি তাহলে একটা ব্যক্তিকে নির্দিষ্ট করে কিন্তু ডাকা হচ্ছে, তার মানে এটা হচ্ছে প্রপার নাউন। তারপর রিভার, রিভার পরে আসছে আমরা পদ্মা, দা পদ্মা, আমি কিন্তু বলছি যে নির্দিষ্ট একটা নাম হবে, তার মানে দা পদ্মা বলতে দাদা কি বোঝাচ্ছে, একটা নির্দিষ্ট একটা নদীর নাম বোঝাচ্ছি। নির্দিষ্ট একটা নদীর নাম যদি হয় তাহলে সেটা অবশ্যই প্রপার নাউন। কিন্তু আমাদের রাইট অ্যান্সার ইজ রিভার। কেন রাইট অ্যান্সার রিভার, এখন আমি এই জিনিসটা তোমাদের ক্লিয়ার করে দিই। রাইট অ্যান্সার রিভার এই জন্যই যে কারণ নদী, আমরা যখন বলবো যে নদী, আমরা কি নদী যখন বলবো তখন কি নদী কি একটা, এই বিশ্বে বা বাংলাদেশে নদী কি একটা আছে? মানে আমি যখন নদী বলবো তুমি কি পৃথিবীতে একটা নদী জানবা, মানে বাংলাদেশে একটাই নদী জানবা? নো নেভার, কখনোই না। নদী মানে অসংখ্য নদী, মানে অসংখ্য নদীগুলোকে সবগুলোকে একসঙ্গে আমরা বুঝাচ্ছি কি নদী। এটা কিন্তু নির্দিষ্ট করে কোনো নদীর নাম বা নদীকে আমরা বুঝাচ্ছি না। এই জন্য রিভারটা হচ্ছে এখানে প্রপার নাউন নয়, রিভারটা একটা হচ্ছে কমন নাউন। ওকে, আশা করি তোমাদের কোশ্চেনের কনফিউশনটা দূর হয়েছে। আমি একটু পরবর্তীতে যে নাউনটি রয়েছে সেই নাউন সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি। সেই নাউনটির নাম হচ্ছে কমন নাউন। তার মানে এই কমন নাউনের ভিতরে কিন্তু আমাদের যে বিষয়টা জানা, সেখানে কিন্তু এখানে এর ভিতরে কিন্তু লুকিয়ে রয়েছে। এখানে কমন বলতে আমরা কি বুঝি, সাধারণ নাউন, অর্থাৎ কোনো নির্দিষ্ট স্থান, কোনো ব্যক্তি বস্তু বা স্থানের নাম না বুঝিয়ে, মানে এটা কিন্তু নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু বা স্থানের নামকে না বুঝিয়ে সমগ্র জাতিকে বোঝাবে। অর্থাৎ সমগ্র জাতিকে যখন বুঝাবে বা একটা সমষ্টিকে বুঝিয়ে যখন একটা অর্থ প্রকাশ করবে তখন সেটা হবে কি কমন নাউন। কমন নাউন অর্থ কি হচ্ছে, সংখ্যায় 1-এর অধিক বলে এদেরকে গণনা করা যায়। কমন নাউনটাকে কি করা যাবে, গণনা করা যাবে, কারণ সংখ্যায় 1-এর অধিক হতে পারে, এই জন্য এটাকে আমরা কি গণনা করতে পারবো। আমি কিন্তু প্রথমেই বললাম যে এখানে আমরা রিভার, রিভারের ভিতরে কিন্তু অনেক নদী রয়েছে, তার মানে আমরা যদি পদ্মা ধরি, যমুনা ধরি, এরকম কিন্তু 1, 2, 3, 4 করে কিন্তু আমরা নদীগুলোকে গুনতে পারবো, কোনো সমস্যা হবে না। তার মানে কমন নাউনটাকে আমরা কোনটাকে বলছি তাহলে, কমন নাউন হচ্ছে সমগ্র জাতিকে বোঝাবে, নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু বা স্থানকে না বুঝিয়ে সমগ্র জাতিকে বোঝাবে, তখন সেটাকে বলা হবে কমন নাউন। কমন নাউনের উদাহরণ সবাই একটু দেওয়ার চেষ্টা করো তো, আসলে তোমরা কমন নাউন সম্পর্কে কিছু জানো কিনা। আচ্ছা, আগের কোশ্চেনের উত্তর যারা সি দাগিয়েছো বা সি রিভার দাগিয়েছো তাদেরকে অভিনন্দন, তাদের সবাইকে কনগ্রাচুলেশনস ফর ইউর রাইট অ্যান্সার। এখন আমি আবার কোশ্চেন করব, তার আগে সবাই একটু লেখার চেষ্টা করো কমন নাউনের উদাহরণ যদি জানা থাকে। কমন নাউন কোনগুলো একটু। আচ্ছা ঠিক আছে, আমি কঠিনভাবে বুঝিয়ে দিচ্ছি, কঠিন কোশ্চেনগুলো করতেছি, সমস্যা নেই। ইউনিভার্সিটির কোশ্চেনে কিন্তু এই কোশ্চেনগুলোই আছে, এগুলো কিন্তু আমার নিজের কোশ্চেন করা না, আমি ইউনিভার্সিটি বিগত সালের বিভিন্ন কোশ্চেন দিয়েই কিন্তু উদাহরণগুলো দেওয়ার চেষ্টা করতেছি এখানে। আচ্ছা, অনেকেই উত্তর দিচ্ছ ফিশ, তারপর গার্ল, ওকে রাইট অ্যান্সার। এখন আমি
একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা তোমাদের ক্লিয়ার করে দিতে চাচ্ছি। সেটা হচ্ছে সবাই একটু কিন্তু নোট করবা, সবাই একটু নোট করবা। সবাই একটু নোট করবা, হ্যাঁ। কোশ্চেনটি আই রিকগনাইজড I recognized your voice. Recognized your voice at once. এখন এই কোশ্চেনটির অপশনে রয়েছে এ নাম্বার অপশনে কমন নাউন, বি নাম্বার অপশনে রয়েছে প্রপার নাউন, সি নাম্বার অপশনে রয়েছে কালেকটিভ নাউন, আর ডি নাম্বার যে অপশনটি রয়েছে সেখানে রয়েছে অ্যাবস্ট্রাক্ট নাউন। একটা ব্যতিক্রম রুলস কিন্তু এটা, একটা ব্যতিক্রম কিন্তু একটা উদাহরণ আমি এখানে একটা ব্যতিক্রম উদাহরণ কিন্তু এখানে দিলাম। আই রিকগনাইজড ইউর ভয়েস অ্যাট ওয়ান্স, অর্থাৎ তখনই আমি তোমার কণ্ঠস্বর চিনতে পেরেছিলাম, তখনই আমি তোমার কণ্ঠস্বর চিনতে পেরেছিলাম। এখানে ভয়েস যে নাউনটি রয়েছে, ভয়েস যে নাউনটি, এটি নাউনের কোন স্ট্রাকচারের ভিতর পড়ে বা নাও কোন এই ভয়েস কোন নাউন। প্রথমে এ নাম্বার রয়েছে কমন নাউন, বি নাম্বার রয়েছে প্রপার নাউন, সি নাম্বার রয়েছে কালেক্টিভ নাউন এবং ডি নাম্বার রয়েছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সঠিক উত্তরটি সবাই একটু কমেন্ট করার চেষ্টা করো, সঠিক উত্তর যেটি হবে সবাই একটু কমেন্ট করে জানাও। 30 সেকেন্ড সময় দিচ্ছি আমি কমেন্ট করার জন্য। আমি 30 সেকেন্ড সময় দিচ্ছি, সবাই একটু কমেন্ট করে জানাও। হ্যাঁ, এই কোশ্চেনটি অনেকে আবার ডি অপশন যেটা অ্যাবস্ট্রাক্ট নাউন কিন্তু দাগাচ্ছ, আবার অনেকেই সিউ বলছো, অনেকেই ইয়েও বলছো, অনেকে বিউ বলছো। রাইট অ্যান্সার আমি দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমামের ক্ষেত্রে সঠিক উত্তরটি যারা দিচ্ছ তারা অসাধারণ। হ্যাঁ, এখানে আমি দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম রাইট অ্যান্সার দিচ্ছে কমন নাউন। এখন এই ভয়েসটা কেন কমন নাউন হবে আমরা সে বিষয়টা নিয়েও জানবো। আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে কমন নাউন হচ্ছে, কমন নাউনের ক্ষেত্রে কণ্ঠস্বর শোনা যায়, গণনা করা যায়, শোনাও যাবে, গণনাও করা যাবে, তারপর হচ্ছে এর পুনরারও করা যায়। ভয়েসের কিন্তু পুনরারও করা যায়, তার মানে শোনা যাবে, ভয়েস আমরা শুনতে পাচ্ছি, কণ্ঠস্বর শোনা যাচ্ছে, তারপর আমরা গণনা করতে পারছি এবং এর পুনরারও করতে পারছি। এবং তার আগে একটা আই রিকগনাইজড ইউর ভয়েস অ্যাট ওয়ান্স। এখানে দেখো তোমাদের সুবিধা তার একটু বলে রাখি যে এখানে এই ভয়েসটাকে আমরা যখন আইডেন্টি করতে যাই বা গণনা করতে যাই তখন কিন্তু অলওয়েজ সেটা কিন্তু আমাদের কমন নাউন হবে, কমন নাউন হবে। আর প্রপার নাউন আমরা কেন বলতে পারবো না, কারণ এটা নির্দিষ্ট করে নির্দিষ্ট কোনো কিছু বলছে না, নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তুকে বোঝাচ্ছে না। আর কালেকটিভ নাউন তো হবেই না, কারণ সমষ্টিগত যেটা সেটা হচ্ছে কালেকটিভ নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউনের তো প্রসঙ্গে ওঠে না, কারণ অ্যাবস্ট্রাক্ট নাউন হলে কি ধরা যাবে না, ছোঁয়া যাবে না, মাপা যাবে না, গণনা করা যাবে না। ওকে, কিন্তু ভয়েসটাকে আমরা মাপ করতে পারবো বা গণনা করতে পারবো। তাহলে এখানে সঠিক উত্তর ভয়েসটা হচ্ছে কি, ভয়েসটা এখানে বলা হচ্ছে ভয়েসকে কমন নাউন। আমরা পরবর্তী কমন নাউনগুলো কি কি হতে পারে আমরা একটু দেখে নিই। আমরা একটু কমন নাউনগুলো কি কি হতে পারে সবাই একটু নোট করার চেষ্টা করো। কমন নাউনগুলোর ভিতরে রয়েছে এই যে বয়, সবাই একটু নোট করে নাও, এগুলো হচ্ছে সবগুলো কি কমন নাউন। বয়, গার্ল, তারপর হচ্ছে এই তোমার পেন, কাউ,
তারপর কিং, ক্যাপিটাল, তারপর হচ্ছে রিভার, বার্ড, ফ্লাওয়ার। এখানে মজার একটা বিষয় কি জানো, এগুলো চেনা সবচেয়ে ইজি একটা হচ্ছে দেখো, এই যে বয়, মানে বয় দ্বারা পৃথিবীর যত প্রকার বালক রয়েছে সবাইকে বোঝাচ্ছে, গার্ল দ্বারা পৃথিবীতে যত প্রকার বালিকা রয়েছে সবাইকে বোঝাচ্ছে, পেন দ্বারা পৃথিবীর যত রকমের বা যত কালারের পেন রয়েছে সবগুলোকে বোঝাচ্ছে, গরু মানে গরু বিভিন্ন যত জাত রয়েছে সবগুলো বোঝাচ্ছে, কিং মানে যত রাজা রয়েছে তাদের বোঝাচ্ছে, ক্যাপিটাল মানে যত শহর রয়েছে সবগুলো বোঝাচ্ছে। তারপর আরেকটা আমি বাদ দিয়েছি, সেটা হচ্ছে সিটি। সিটি তাহলে কি, এখানে সিটি হচ্ছে কমন নাউন। রিভার মানে পৃথিবীতে যত প্রকারের নদী রয়েছে সবগুলো রিভারের ভিতর। তার বার্ড, পৃথিবীতে যত জাতের বা যত নামের বার্ড রয়েছে সবগুলো এখানে। ফ্লাওয়ার, যতগুলো ফুল রয়েছে ফুলের যত কালার রয়েছে সবগুলো কি এই কমন নাউনের ভিতর। তাহলে আমরা মোটামুটি কমন নাউনগুলো চিনতে পারলাম। আসলে ক্লাস শেষে কিন্তু আমি সবার পরীক্ষা নেব 5 মার্কসের। আশা করি সবাই পরীক্ষা পর্যন্ত অপেক্ষা করবা। ওই 5 মার্কের ভিতরে দেখি যে কে কত মার্কস পাও, আমি সবার নাম্বারে অ্যানাউন্স করব। ওকে, তাহলে আমরা এখন কমন নাউনের পরে যে নাউনটি, সেই নাউনটির নাম আমরা জানবো। সেই নাউনটি হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন আমরা কাকে বলবো? কালেকটিভ নাউন হচ্ছে সেই নাউনটি যেখানে একটা দলবদ্ধ বা সমষ্টিবদ্ধ বোঝাবে, সমষ্টিগত বোঝাবে। এক্ষেত্রে হচ্ছে সমজাতীয় কিছু ব্যক্তি বস্তু বা সমজাতীয় কোনো ব্যক্তি বস্তুর সমষ্টিকে বোঝাবে। আমি তাহলে কালেকটিভ নাউন কোনটাকে বলবো? কালেকটিভ নাউন বলবো হচ্ছে সমষ্টিগত কোনো ব্যক্তি বা বস্তুকে যখন বোঝাবে বা যে নাউনকে বোঝাবে সেটাই হচ্ছে কালেকটিভ নাউন। উদাহরণ হিসেবে কিন্তু আমরা জানি, উদাহরণটা টেস্ট করার আগে আমি একটা উদাহরণ দিচ্ছি, সবাই একটু উদাহরণের উত্তরটা দেওয়ার চেষ্টা করবে সবাই, যদি আগে থেকে জানা থাকে তাহলে পারবা। A herd of cattle is passing. এই সেন্টেন্সের ক্ষেত্রে দেখো, এই সেন্টেন্সে আমরা কি লিখলাম? আই হার্ড অফ ক্যাটেল ইজ পাসিং। পাসিং, তাহলে এখানে কোশ্চেন আমাদের হবে কি, যে এখানে এই যে হার্ড, এই হার্ডটি কোন নাউনের ভিতর পড়ে? কোশ্চেন হচ্ছে হার্ডটি কোন নাউন। 1 নম্বর অপশন আমি দিলাম কমন নাউন, বি নাম্বার অপশন হচ্ছে প্রপার, সি নাম্বার হচ্ছে কালেকটিভ, আর ডি নাম্বার হচ্ছে আমরা কি দেব? ডি নাম্বার দেব হচ্ছে ম্যাটেরিয়াল। তাহলে এই সেন্টেন্সের ভিতরে আমরা খোঁজার চেষ্টা করি যে এ হার্ড অফ ক্যাটেল ইজ পাসিং। এখানে আরো একটা আমি যদি আইডেন্টি করি, এই হার্ড এবং ক্যাটেল এই সেন্টেন্সের ভিতর কোন নাউনের ভিতর পড়ছে? সবাই একটু কমেন্ট করে জানানোর চেষ্টা করি। আমি দেখতে পাচ্ছি যে আরন ইমন সবসময় ফার্স্ট কমেন্ট করছে। তারপর মৌমিতা পরামানিক কালেকটিভ নাউন বলছে, জান্নাতুল ইসলাম ফারিয়া কালেকটিভ নাউন, রাফি ইসলাম চৈতি কালেকটিভ নাউন বলছে, নদিয়া ইসলাম ঐশী কালেকটিভ নাউন বলছে, পূজা রয় কালেকটিভ নাউন, তারপর জারা তাবাসসুম কালেকটিভ নাউন, উম্মে হাবিবা মিতু কালেকটিভ নাউন, কাইফা ইবনাথ কালেকটিভ নাউন। ওকে ওকে ওকে, আশা করি সবাই বুঝতে পারছো যে আসলে এখানে হার্ড এবং ক্যাটেল কি অর্থে ব্যবহার করা হয়েছে। এখন আমরা যদি এই অর্থটাকে আমরা যদি সেন্টেন্সের অর্থ করতে যাই, তখন কিন্তু এখানে আমরা অনায়াসে দেখতে পাবো যে এখানে একটা কিন্তু দল বোঝাচ্ছে বা একটা গোষ্ঠীকে বোঝাচ্ছে কিন্তু, ঠিক আছে? যখন দল এবং গোষ্ঠীকে আমরা বুঝবো বা জানবো তখন কিন্তু অলওয়েজ সেটা কি হবে? কালেকটিভ নাউন হবে। যখন দল বা গোষ্ঠীর সমষ্টিগত একটা অর্থ প্রকাশ করবে তখন সেটাকে আমরা কি বলবো? এখানে হার্ড অফ ক্যাটেল পাসিং দ্য
এখানে হচ্ছে এই কোশ্চেনটা আসছিল হচ্ছে তোমার কোন ইউনিভার্সিটিতে, এটা রাজশাহী ইউনিভার্সিটিতে 9-10 সালে কোশ্চেনটি আছে। তারপর এখন আমরা কালেক্টিভ নাউনের প্রকার, কালেক্টিভ নাউনগুলো কোনগুলো একটু আমরা নোট করে নেওয়ার চেষ্টা করবো। আসলে আমরা কোনগুলোকে আসলে মূলত কালেক্টিভ নাউন হিসেবে চিনব বা কোনগুলোকে আমরা কালেক্টিভ নাউন বলবো। প্রথমেই আমাদের যে কালেক্টিভ নাউনের ভিতরে আসে সেটা হচ্ছে আর্মি, আর্মি, তারপর ক্যাটেল, তারপর আর্মি ক্যাটেল, তারপর ক্যাটেল, তারপর হচ্ছে এই যে জুরি, জুরি, তারপর জুরির পর আর কি আছে আমরা একটু লেখার চেষ্টা, সবাই একটু নোট করে নাও, কাজে লাগবে। তারপর গ্রুপ, পাবলিক, গ্রুপ, পাবলিক, তারপর হচ্ছে ফ্লিট, ফ্লিট মানে রণতরী আর যুদ্ধের তরী, ফ্লিট। তারপর নেভি, নেভি, ফ্লক। আচ্ছা, এই ধরনের কিন্তু আরো অনেকগুলো কিন্তু ওয়ার্ড রয়েছে। সবগুলো নাউনগুলো তোমরা, অর্থাৎ কমন নাউন, সরি কালেক্টিভ নাউন যতগুলো রয়েছে সবগুলো একটু তোমরা খাতায় এগুলোর পাশাপাশি বাকিগুলো নোট করে রাখার চেষ্টা করবা, যাতে তুমি চিনতে পারো পরবর্তীতে কোশ্চেনে যেন বলতে পারো যে এটা হচ্ছে এই নাউন, অর্থাৎ কালেক্টিভ নাউন। ওকে, আমি অতগুলো সবগুলো আমি এখানে লিখে দিচ্ছি না, কারণ সবার কাছে বই আছে এটা আমি জানি। এখন হচ্ছে আমরা পরবর্তীতে যে নাউনটা সম্পর্কে জানবো সেই নাউনটির নাম হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল কথাটার ভিতর কিন্তু আমরা জানতেই পারছি যে এখানে শক্ত কিছু বোঝাবে বা ম্যাটেরিয়াল মানে কোনো বস্তুবাচক এই ধরনের কিছু বোঝাবে। আসলেই তাই, শক্ত কিছু বা বস্তুবাচক কিছুকেই কিন্তু আমরা এখানে জানতে পারবো। এখন এই ম্যাটেরিয়াল নাউন কাকে বলে বলো তো? ম্যাটেরিয়াল নাউন আমরা যদি জানতে যাই তাহলে আমাদের প্রথমে যেটা মাথায় আসবে সেটা কি আসবে বলো? ম্যাটেরিয়াল নাউন আমরা মূলত কোনগুলোকে বলতে পারি? ম্যাটেরিয়াল আমি কোনগুলোকে বলবো, বা আমরা ম্যাটেরিয়াল চিনব কিভাবে? যে সকল নাউন দ্বারা কোনো পদার্থের বা কোনো পদার্থের পৃথিবীতে বিদ্যমান সম্পূর্ণ অস্তিত্বকে বোঝায়। অর্থাৎ কোনো পদার্থের, অর্থাৎ ম্যাটেরিয়ালের সঙ্গে আমাদের সবসময় একটা কিন্তু কথা আসবে, সেটা হচ্ছে পদার্থ বুঝে যাবে। অবশ্যই সেটা মাস্ট বি একটা পদার্থ বা জিনিস হতে হবে। হ্যাঁ, তার মানে যাদের দ্বারা গণনা করা যায় না, কিন্তু এই ম্যাটেরিয়াল জিনিসগুলো, ম্যাটেরিয়াল বা পদার্থগুলোকে আমরা গণনা করতে পারবো না, কিন্তু কি করতে পারবো জানো? গণনা করতে পারবো না, বাট পরিমাপ করতে পারবো বা ওজন করতে পারবো। তার মানে যে নাউনগুলোকে আমরা গণনা করতে পারবো না কিন্তু ওজন করতে পারবো সেগুলোকে কি বলা হয়? ম্যাটেরিয়াল নাউন। পৃথিবীতে যত লিকুইড রয়েছে বা তরল পদার্থ রয়েছে সবগুলোই কিসের ভিতর পড়ে? এই ম্যাটেরিয়াল নাউনের ভিতর পড়ে। তার মানে লিকুইডের ভিতর আমাদের কি কি রয়েছে? আমি যদি লিকুইড দেখাই, লিকুইডের ভিতর রয়েছে ওয়েল, ওয়াটার, ওয়াটার, আর কি আছে বলো তো? লিকুইডের ভিতরে মিল্ক। তার মানে আমাদের লিকুইডের ভিতর রয়েছে ওয়েল, ওয়াটার, মিল্ক, আরও অনেক কিছু লিকুইড থাকতে পারে। তার মানে পৃথিবীতে যত লিকুইড রয়েছে সবগুলোই আমাদের কোন নাউনের ভিতর? ম্যাটেরিয়াল নাউনের ভিতর। ওকে, পৃথিবীতে যত প্রকার আমাদের লিকুইড রয়েছে সবগুলো আমাদের কিসের ভিতর? ম্যাটেরিয়াল নাউনের ভিতর। এর পাশাপাশি আরও কিছু আমরা ওয়ার্ড জানবো যেগুলো হচ্ছে লিকুইডের পরে আমাদের যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে গোল্ড, গোল্ড কিন্তু একটা পদার্থ। তারপর আয়রন, গোল্ড, আয়রন, তারপর হচ্ছে গোল্ড আয়রনের পর আমরা আরো কি জানবো? সল্ট, লবণ, সল্ট, তারপর হচ্ছে এই যে কেক, বিফ, এগুলো সব হচ্ছে কি আমাদের কোন নাউনের ভেতর? ম্যাটেরিয়াল নাউনের ভেতর। এই ম্যাটেরিয়াল নাউন এবং কমন নাউনের ভেতর কিন্তু আমাদের একটা বড়সড় একটা গন্ডগোল হয়ে থাকে। তোমরা জানো মেবি এই ম্যাটেরিয়াল নাউন এবং কমন নাউনের ভিতরে এই যে এই ম্যাটেরিয়াল নাউন আর এই কমন নাউনের সঙ্গে মাঝে মাঝে কিন্তু দ্বন্দ্ব লাগে। দ্বন্দ্বটা কেমন? এই যে
ম্যাটেরিয়াল নাউন থেকে কিন্তু কমন নাউন পাওয়া যায়, কিন্তু কমন নাউন থেকে কিন্তু ম্যাটেরিয়াল নাউন পাওয়া যাবে না। তার মানে আমরা ম্যাটেরিয়াল নাউন থেকে কি নাউন পাবো? কমন নাউন পাবো। উদাহরণ হিসেবে আমরা যদি এখানে দেখি, এই যে গোল্ড, আমরা যখন গোল্ড থেকে কি তৈরি করতে পারি? গোল্ড থেকে রিং তৈরি করতে পারি না, বা রিং তৈরি করি না। তার মানে গোল্ড থেকে যখন আমরা রিং তৈরি করি, রিংটা কিন্তু আর হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন থাকে না, আর রিংটা কি হয়? রিংটা তখন হয়ে যায় এই কমন নাউন। তার মানে এখানে আমাদের জানতে হবে যে ম্যাটেরিয়াল নাউন থেকে আমরা কমন নাউন তৈরি করতে পারি, অর্থাৎ মূল কোনো বস্তু থেকে যখন নতুন কোনো বস্তু তৈরি হয় তখন সেটাকে আমরা কি বলি? ম্যাটেরিয়াল নাউন বলি। আরও একটা যদি আমরা উদাহরণ দিই, এই যে কাগজ তৈরি করি আমরা, কাগজ যে পাই, কাগজ কাগজ কোথা থেকে আসছে? উড, মানে কাঠ থেকে কি আসে? কাগজ আসে। এই কাগজটা হচ্ছে তাহলে কি? কমন নাউন। কিন্তু আমাদের উড হচ্ছে কি? ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে? তারপর আমরা যদি আবার দেখি যে আর কি এ ধরনের তৈরি করা হয় বলতো, উদাহরণ থাকতে পারে। তারপর আমরা আরেকটা উদাহরণ দিতে পারি, যখন আমরা কি বলে এই যে বই তৈরি করি, আমরা কাগজ থেকে বই তৈরি করি, কাগজ থেকে আমরা বই তৈরি করি। তার মানে আমরা যদি কাগজটাকে মূল উপাদান হিসেবে নেই, পেপারকে যদি আমরা মূল উপাদান হিসেবে নিই, তাহলে পেপার কিন্তু এখানে আমাদের এই যে ম্যাটেরিয়ালের ভিতরে পড়বে। আর পেপার থেকে আমরা যদি বই তৈরি করি, বুকটা হবে কি? আমাদের কমন নাউন। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো এই কমন নাউন হচ্ছে ম্যাটেরিয়াল নাউনটাকে। এখন এই নাউনগুলো ছাড়াও এই 5 প্রকার নাউন ছাড়াও আরও কিছু নাউন আমরা চিনবো, যেগুলোকে ওই দুই প্রকারের ভিতর সবগুলো নাউন আমাদের কিন্তু পড়ে যায়। এখন সেই নাউনগুলোর ভিতর আমি সবার যদি লেখা হয়ে থাকে আমি এখন মিশে দিতে যাচ্ছি। যদি লেখা হয়ে যায় তাহলে আমি মিশে দিই। আচ্ছা, সবাই একটু জানাও, যদি লেখা হয়ে যায় ডান লিখবা, হ্যাঁ? আচ্ছা সরি, হ্যাঁ আমি এটাই বলতে চাচ্ছিলাম, আমার মানে নিজের একটা সমস্যা হয়েছিল যে ম্যাটেরিয়াল, পেপার এবং বুক দুটি কিন্তু ম্যাটেরিয়াল, সরি, পেপারটা কিন্তু ম্যাটেরিয়াল, কিন্তু বুকটা কিন্তু এখানে ম্যাটেরিয়াল না, বুকটা হচ্ছে কমন নাউন। ওকে, আচ্ছা ঠিক আছে, ডান লিখছে। অসাধারণ, অসাধারণ, সবাই অনেক সাড়া দিচ্ছ, তোমরা ভালো লাগতেছে আমার ক্লাস নিয়ে। আশা করি এইভাবে যে তোমরা রেসপন্স করো, এইভাবে যদি রেসপন্স করো আমি রেগুলার ক্লাস নেবো, কোনো সমস্যা নেই। ওকে, ঠিক আছে। এখন আমরা এই নাউনগুলো ছাড়াও এখন আরও কিছু নতুন বিষয় জানবো, সেগুলো একটু এক নজরে দেখার চেষ্টা করি। এখন নাউনের ভিতর যখন আমরা নাউন পড়তে যাই তখন আরো দুইটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেখানে হচ্ছে একটা হচ্ছে কাউন্টেবল নাউন আর একটা আনকাউন্টেবল নাউন। তাহলে আমাদের মাথায় রাখতে হবে কি? কাউন্টেবল নাউন। এই নাউন পড়তে গেলে আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সে একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে কাউন্টেবল, কাউন্টেবল, 1 নাম্বার কাউন্টেবল, আর 2 নাম্বার হচ্ছে আনকাউন্টেবল। তার মানে কাউন্টেবল এবং আনকাউন্টেবল কথাটা কার ভেতর আসবে? নাউনের ভেতর আসবে। তার মানে কাউন্টেবল নাউন আমরা কাকে বলবো? যেসব নাউনকে গণনা করা যাবে, অর্থাৎ পৃথিবীতে যত প্রকার নাউন রয়েছে যেগুলোকে আমরা গুনতে পারবো সেগুলোকে আমরা বলবো কি? কাউন্টেবল নাউন। আর যেসব নাউনকে আমরা গণনা করতে পারবো না সেগুলোকে অলওয়েজ কি বলবো আমরা? আনকাউন্টেবল নাউন। তার মানে আমরা কাউন্টেবল নাউন কোনগুলো জানবো তাহলে? আমরা কাউন্টেবল নাউনের ভিতর কি বলছি আমি? কনক্রিট নাউনের ভিতর যতগুলো রয়েছে সবগুলো কিন্তু কাউন্টেবল নাউনের ভিতর পড়ে। ওকে, আর শুধুমাত্র আনকাউন্টেবল নাউন কোনটা? আনকাউন্টেবল নাউন হচ্ছে যেগুলো গণতে পারবো না, সেটা হচ্ছে কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনকে কিন্তু আমরা গণনা করতে পারবো না, তার মানে অ্যাবস্ট্রাক্ট হচ্ছে আনকাউন্টেবল নাউনের ভিতর। এখন যদি উদাহরণ আমি তোমাদের কাছে যাই, কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের একটা করে উদাহরণ একটু সবাই দাও, সময় 40 সেকেন্ড। কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের একটা করে উদাহরণ।
সবাই একটু রেসপন্স করবে, হ্যাঁ সবাই। কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের একটা করে উদাহরণ, বেশি না, একটা করে উদাহরণ। সবাই একটু রেসপন্স করি। সবাই একটু রেসপন্স করি, কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন একটা করে উদাহরণ। আচ্ছা, কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের আমরা একটা করে উদাহরণ যদি দেখি, অনেকেই দিয়েছো মাদার হতে, ফ্যান কাউন্ট, মিল্ক আনকাউন্ট, পেন, নিউজ, ডগ, অটার, ইয়েস, অনেস্টলি, রাইস, কাউ, বুক, জোস। সবাই অনেক অনেক রাইট অ্যান্সারগুলো দিয়েছো তোমরা। তবে এখন আমরা জানলাম যে কাউন্টেবল নাউন কোনগুলো এবং আনকাউন্টেবল নাউন কোনগুলো। আমি যদি এখানে তোমাদের সুবিধার্থে আরও কিছু উদাহরণ দিই তাহলে কিন্তু খারাপ হয় না, একটু সময় দাও আমাকে। আমি তোমাদের একটা লিস্ট দিতে চেয়েছিলাম, কিন্তু আসলে লিস্টটা দেওয়া সম্ভব হবে না। তারপর আমি চেষ্টা করছি যতটুকু দিতে পারি। আচ্ছা, সবাই একটু দেখো এখানে আমাদের কাউন্টেবল নাউন কোনগুলো আর আনকাউন্টেবল নাউন কোনগুলো। কাউন্টেবল হচ্ছে কাউন্টেবল যে সকল নাউন, অর্থাৎ কাউন্টেবল আমি কি বললাম যে গণনা করা যাবে, যেমন বুক, তারপর পেন, বুক পেন, তারপর হচ্ছে বয়, তারপর স্টার, তারপর হোপ, হোপ। এখানে হচ্ছে এগুলোকে কি করা যায় জানো, এগুলোকে গণনা করা যায়। তবে অনেকে কিন্তু এখানে কোশ্চেন করতে পারো, ভাইয়া এখানে স্টার আর ফো, স্টার মানে তারা, ফো মানে হচ্ছে কি জানো, ফো মানে শত্রু। তার মানে এখানে তারা এবং শত্রু এগুলো কি গণনা করা যায়? অনেকে কোশ্চেন করতেই পারো। হ্যাঁ, এগুলোকে গণনা করা যায়, তারাও গণনা করতে যায়, ফো গণনা করা যায়। তাহলে এগুলো হচ্ছে কি কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন হচ্ছে স্টার আর ফো। এখন আমরা আনকাউন্টেবল নাউনের ভিতর যদি দেখি তাহলে এখানে দেখতে পারবো আমরা প্রথমেই যেটি দেখতে পারবো সেটা হচ্ছে ব্রেড। সবাই একটু নোট করে নিবা, এখানে স্টার আর ফো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। স্টার, ব্রেড, তারপর হচ্ছে ইকুইপমেন্ট, তারপর রয়েছে ফার্নিচার, ফার্নিচার, তারপর রয়েছে ফান, তারপর ওয়ার্ক, হেয়ার, হেয়ার। ওকে, এখানে ইম্পর্টেন্ট কিন্তু এগুলো সবগুলোই মোটামুটি ইম্পর্টেন্ট, তবে ফার্নিচারটা ম্যাক্সিমাম ইউনিভার্সিটির কোশ্চেনে আছে। এখন আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল চিনলাম। এখানে কাউন্টেবল কোনগুলো, যেগুলোকে আমরা গণনা করতে পারবো সেগুলো হচ্ছে কাউন্টেবল নাউন, আর যেগুলোকে গণনা করা যাবে না সেগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। এখানে কিন্তু আমি দিয়েছি। তবে আনকাউন্টেবল নাউনগুলোকে আমরা কখনো কখনো কাউন্টেবল নাউন হিসেবে চিনতে পারবো বা ব্যবহার করতে পারবো, তখন কিন্তু আমাদের আর্টিকেল ইউজ করতে হতে পারে বা অন্য কোনো ওয়েতে আমরা কিন্তু ব্যবহার করতে পারি। যেমন এখানে ব্রেড আছে, আই হ্যাভ এ পিচ অফ ব্রেড, আমার এক টুকরো কি আছে, রুটির টুকরো রয়েছে। এখানে এ পিচ অফ যখন আমি ইউজ করব তখন কিন্তু সেটা হবে কি নাউন জানো, কাউন্টেবল নাউন। কারণ আমি এক টুকরোর কথা যখন বলছি তখন সেটা হচ্ছে কাউন্টেবল নাউন, ঠিক আছে। তারপর এইভাবে যদি আমি কেকের ক্ষেত্রে বলি, আমরা যখন কেক বলি, সরি, এই যে ব্রেড আছে, ব্রেড, তারপর হচ্ছে আমি যদি কি বলে ওয়াটারের ক্ষেত্রে বলি, এ লিটার ওয়াটার, এইভাবে যদি আমি বলি তখন কিন্তু সেটা কিন্তু কাউন্টেবলের ভিতরে পড়ে যাবে। এইভাবে আমরা কিন্তু সুবিধার্থে ইউজ করতে পারি। এখন আমি একটা উদাহরণ দিতে যাচ্ছি, যে উদাহরণটা আশা করি তোমরা সবাই পারবা।
তবে যদি কেউ এইটির যদি জানা না থাকে তাহলে কিন্তু ভুল করবা। সময় কিন্তু আমি এখানে বেশি নেব না, সময় দেবো 40 সেকেন্ড। তাহলে তোমাদের একটু ব্রেনটা একটু খাটানোর চেষ্টা করবা, ঠিক আছে? আমি উদাহরণটা দিচ্ছি, জাস্ট খালি লিখবা তোমরা যে আসলে কোনটা কোন নাউন, কাউন্টেবল না আনকাউন্টেবল। ওকে, প্রথমে হচ্ছে ডলার। ডলার কোন নাউন, ডলার কাউন্টেবল না আনকাউন্টেবল। তারপর একটা হচ্ছে মানি। সবাই দ্রুত একটু জানাও, ডলার হচ্ছে কাউন্টেবল না আনকাউন্টেবল, মানি কাউন্টেবল না আনকাউন্টেবল। একটু দ্রুত রেসপন্স করো সবাই, দেখি এই দুটোর ভেতর তোমরা কে রাইট আনসার দিতে পারো, দুটোই রাইট আনসার দিতে পারো। দ্রুত, সময় কিন্তু শুরু হয়ে গেছে। ওকে ওকে, সবাই কমেন্ট করার চেষ্টা করো, একটু সবাই কমেন্ট করো, রেসপন্স করো, সবাই রেসপন্স করো। সবাই রেসপন্স করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট আনসার দিচ্ছ অনেকেই, অসাধারণ। সবাই একটু রেসপন্স করি আমরা। আচ্ছা আচ্ছা, অনেকেই বলতেছে ভাইয়া দুটোই কিন্তু কাউন্টেবল নাউন। আসলে এটা কিন্তু ভুল বলছো তোমরা, দুটোই কিন্তু কাউন্টেবল নাউন। অনেকে আবার বলছে যে ডলার আনকাউন্টেবল এবং মানিও আনকাউন্টেবল। এখানে কিন্তু আমাদের বুঝতে হবে যে কাউন্টেবল নাউনগুলোকে কি করা যায়, কাউন্টেবল নাউনগুলোকে পুলুলার করা যায়। তার মানে কাউন্টেবল নাউনগুলোর কি করা যাবে, পুলুলার করা যাবে, কিন্তু আনকাউন্টেবল নাউনগুলোকে কখনোই পুলুলার করা যাবে না। তার মানে এখানে আমাদের ডলার, এখানে কিন্তু আমি ইচ্ছে করে ডলার্স লিখতে পারি পুলুলার ক্ষেত্রে। তার মানে যখন আমি কাউন্টেবল নাউনগুলোকে আমরা কি করতে পারবো, পুলুলার করতে পারবো। যেহেতু ডলার্সকে আমরা পুলুলার করতে পারি, এক্ষেত্রে এটা হচ্ছে কি কাউন্টেবল। আর মানিকে আমরা কখনো কিন্তু পুলুলার করতে পারবো না। মানিকে আমরা কখনো কিভাবে কি করতে পারবো না, পুলুলার করতে পারবো না। তার মানে মানি হচ্ছে কি আনকাউন্টেবল। তার মানে আমাদের বুঝতে হবে যেগুলোকে আমরা পুলুলার করতে পারবো সেটা হবে কাউন্টেবল নাউন, যেগুলোকে পুলুলার করতে পারবো না সেটা হবে আনকাউন্টেবল নাউন। এখানে মানিটা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন, এটাকে পুলুলার করতে পারবো না। কিন্তু ডলারকে আমরা ডলারের সঙ্গে একটা এ যুক্ত করে কিন্তু আমরা পুলুলার করতে পারবো। ওকে, কিছুক্ষণ আগে অনেকে দেখছি যে কমেন্টে কোশ্চেন করছিল যে ভাই এখানে ফার্নিচার কেন আনকাউন্টেবল নাউন। এই কোশ্চেনের উত্তর একটাই, সেটা হচ্ছে এই যে ফার্নিচারকে কখনো পুলুলার করা যাবে না। ফার্নিচারের সঙ্গে এস বা ইএস যুক্ত করে কখনো পুলুলার করা যায় না, যার কারণে ফার্নিচার সবসময় কি হয়, আনকাউন্টেবল নাউন হয়। ওকে, কিন্তু স্টার যখন থাকে, স্টারের সঙ্গে কিন্তু আমরা এস যুক্ত করে সেটাকে কিন্তু পুলুলার করতে পারি, স্টার্স। তার মানে সেটা কি হবে তাহলে, পুলুলার করা যখন যাবে তখন সেটা হবে এই যে তোমার কাউন্টেবল নাউন। যেগুলোকে আমরা পুলুলার করতে পারবো সেগুলো হচ্ছে কি কাউন্টেবল নাউন, যেগুলোকে পুলুলার করা যাবে না সেগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। এখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মানি, এটা মাথায় রাখবা। মানি অলওয়েজ কি হবে, আনকাউন্টেবল নাউন হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা হচ্ছে নাউন সম্পর্কে মোটামুটি যেটুকু আমাদের শর্টকাট বা অল্প সময়ে জানার দরকার ছিল সেগুলো কিন্তু আমরা জেনে ফেললাম।
সেগুলো কিন্তু আমরা জেনে ফেললাম। ওকে, হ্যাঁ অবশ্যই অবশ্যই, রাইস অলওয়েজ অলওয়েজ কি, এই যে অনেক সুন্দর একটা কোশ্চেন, ইম্পর্টেন্ট একটা কোশ্চেন করছে, রাইস তাহলে কি? রাইস কিন্তু অলওয়েজ আনকাউন্টেবল। কেন বলো তো? কারণ রাইসকে কিন্তু আমরা পুরুলার করতে পারবো না, রাইসেস এইভাবে কিন্তু দিই না আমরা, কখনো পুরুলার করতে পারি না, রাইস রাইস। ওকে, তারপর সল্ট সল্ট রাইস এগুলো সবসময় কি আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, এগুলোকে কিন্তু আমরা গণনা করতে পারবো না, কিন্তু পরিমাপ বা ওয়েট করতে পারবো। ওকে, আচ্ছা আমি আর সময় নিচ্ছি না। নাউনের ভিতর আমাদের আরো কোনো জানাশোনা থাকলে সেগুলো আমরা পরে জানার চেষ্টা করব। কিছু কিছু ডিটারমিনার রয়েছে, ডিটারমিনার্স মানে নির্দেশক, যেগুলোকে আমরা নাউনকে আইডেন্টি করার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। সেই ডিটারমিনার্সগুলো নিয়ে আমি একটু আলোচনা করতে চাচ্ছি। ডিটারমিনার্স অনেক লম্বা একটা কিন্তু ক্লাস, 1 ঘন্টার ভিতরে কিন্তু আমরা নাউন শেষ করতে পারলাম না, তার মানে নাউন কতটা ইজি ভাবো একটাবার। আচ্ছা, কিছু ডিটারমিনার্স ইউজ করা হয় যেগুলো ব্যবহার করে আমরা কাউন্টেবলের ক্ষেত্রে ব্যবহার করি এবং আনকাউন্টেবলের ক্ষেত্রে ব্যবহার করে আমরা বুঝতে পারি যে কোনটা কাউন্টেবল এবং কোনটা আনকাউন্টেবল। আমি একটু সবাইকে দেখাই। একটা জিনিস সবাই মাথায় রাখবা, সেটা হচ্ছে যে কাউন্টেবল নাউনের সঙ্গে অলওয়েজ কি বসে? কাউন্টেবল ডিটারমিনার। কাউন্টেবল নাউন, এটা একটু লিখে নেবে, দুটো সূত্র একটু লিখে নাও সবাই। কাউন্টেবল নাউন প্লাস কাউন্টেবল ডিটারমিনার। এই দুটো রুলস একটু লিখে নাও সবাই, একটু লিখে নাও। আনকাউন্টেবল নাউনের সঙ্গে কি বসে? আনকাউন্টেবল ডিটারমিনার। খুব সোজা কিন্তু একটা রুলস। অর্থাৎ কাউন্টেবল নাউন যখন আমরা ব্যবহার করব তার সঙ্গে কি বসবে? কাউন্টেবল ডিটারমিনার্স। আনকাউন্টেবল নাউন যখন আমরা ব্যবহার করব তার সঙ্গে আমরা কি ব্যবহার করব? আনকাউন্টেবল ডিটারমিনার্স। এখন আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল কিন্তু আমরা জানি যে কোনগুলো কাউন্টেবল এবং কোনগুলো আনকাউন্টেবল। এখন আমি একটা লিস্ট দিচ্ছি, সেটা হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার্স এবং আনকাউন্টেবল ডিটারমিনার্স। সবার একটু লিস্টটা দেখার চেষ্টা করি আমরা। প্রথমে আমি দিচ্ছি হচ্ছে কাউন্ট মানে কিন্তু কাউন্টেবল, আর আনকাউন্ট তার মানে কাউন্টের ভিতর আমরা কোনগুলো দেখব? কাউন্টেবলের ভিতরে যে ডিটারমিনারগুলো থাকবে সেটা হচ্ছে, প্রথমে আমরা যদি আর্টিকেল দিই এ এন দিয়ে আর্টিকেল সবসময় কিসের ভিতর? কাউন্টেবলের ভিতরে আমরা ব্যবহার করতে পারি। তারপর সাম এনি। আর এদিকে আনকাউন্টেবলের ভিতরে আমরা ব্যবহার করতে পারি কোনটা? দি। কখনো কখনো দিও কিন্তু ইউজ করা হয়, যেটা তোমরা জানো। তারপর সামও আমরা ব্যবহার করি মাঝে মাঝে। তারপর এনিও কিন্তু ব্যবহার করি, এটা সেন্টেন্সের উপর বেসিস করে, অর্থাৎ নেগেটিভ অর কোশ্চেন। যদি এগুলো ব্যবহার করা হয় তাহলে সেটা নেগেটিভ হবে, নেগেটিভ সেন্টেন্স থাকবে, বা কোশ্চেন বুঝাবে। ঠিক আছে, এই দুটা। তারপর আমরা দেখি, তারপর দিস দ্যাট। এটা হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে, এটা হলো সিঙ্গুলারের ক্ষেত্রে ব্যবহার করব। আর একটা আছে হচ্ছে কি দেশ আর দোষ, এটা হচ্ছে প্লুরালের ক্ষেত্রে আমরা ব্যবহার করব। ওকে, তারপর আর এই পাশে আমরা হচ্ছে কাউন্টেবলের ভিতরে কি ডিটারমিনার, আনকাউন্টেবল ডিটারমিনার কিভাবে ব্যবহার করি? দিস আর দ্যাট। ওকে, তারপরে সবচেয়ে বেশি যেগুলো আসে সেগুলো হচ্ছে নান, তারপর 1 2 3, তারপর এখানে আছে হচ্ছে এ ফিউ, তারপর মেনি, এ লট অফ। সবাই একটু নোট করে নাও, এ লট অফ, লার্জ। আর এ পাশে তাহলে আমরা আনকাউন্টেবলের ভিতর কি ব্যবহার করি? লিটেল। আনকাউন্টেবল ভিতর লিটেল, এ লিটেল,
এ লিটল, তারপর হচ্ছে মাছ, তারপর লেস, দেন তারপর ব্যবহার করি এ লার্জ অ্যামাউন্ট, এ লার্জ অ্যামাউন্ট অফ। এখানে আমরা ব্যবহার করলাম শুধু লার্জ থাকে বা গ্রেট নাম্বার অফ, লার্জ নাম্বার অফ। যদি লার্জ দিয়ে লার্জের পর যদি নাম্বার থাকে তাহলে সেটা হবে কাউন্টেবল। আর যদি লার্জের পর অ্যামাউন্ট থাকে, অ্যামাউন্ট, নাম্বার মানে সংখ্যা, এই সংখ্যা মানে কি কাউন্টেবল মানে গণনা করা যায়। তার মানে এখানে হবে কি লার্জ নাম্বার অফ থাকলে সেটা হবে কাউন্টেবল ডিটারমিনার। আর যদি লার্জ অ্যামাউন্ট থাকে, অ্যামাউন্ট মানে পরিমাণ, তার মানে এখানে শুধু পরিমাপ করা যাচ্ছে। অ্যামাউন্ট যদি থাকে তাহলে সেটা কি হবে আনকাউন্টেবল ডিটারমিনার। এখন এই যে ডিটারমিনারগুলো আমি দিলাম সবাই একটু নোট করার চেষ্টা করো। সবাই একটু নোট করা যদি হয়ে যায় তাহলে একটু ডান লিখবা, আমরা দুই একটা এক্সারসাইজ করবো। সবাই একটু দেখেন। আচ্ছা, একটু হয়তো নেটের সমস্যার কারণে আমাদের বোর্ড একটু সমস্যা দেখা যাচ্ছে, একটু অপেক্ষা করে সবাই। যখন আমাদের ডাটা থাকে না তখন এই সমস্যাটা হয়ে যায়। আশা করি ওয়াইফাই কানেক্ট ঠিকঠাক হলে আমাদের সমস্যাটা সলভ হয়ে যাবে। একটু সময় দিয়ে সহযোগিতা করো সবাই, একটু সময় দাও, আমরা চেষ্টা করতেছি ইমপ্রুভ করার জন্য। একটু সময়, আমার নেটের সমস্যার কারণে, আমাদের ওয়াইফাইয়ের সমস্যার কারণে এরকম ঝাপসা দেখা যাচ্ছে। একটু দেখো, একটু সময় নাও তোমরা সবাই। আচ্ছা, একটু সমস্যা হচ্ছে আমাদের নেটের সমস্যার সমাধান হলেই আমরা চেষ্টা করব। এখানে আমি যে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনগুলো তোমাদের দেখিয়ে দিলাম, পাশাপাশি কাউন্টেবল এবং আনকাউন্টেবল ডিটারমিনারগুলোর সঙ্গে পরিচয় করে দিলাম। এখন এগুলোর পরে আমাদের যেগুলো রয়েছে, অর্থাৎ আরেকটা আমি উদাহরণ একটু দেই, এগুলো যেহেতু একটু সময় নাও। এই যে এখন আমি মনে করি যে ক্লিয়ার দেখা যাচ্ছে। ওকে, হ্যাঁ, এখন দেখা যাচ্ছে, স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত লাইভ কিন্তু মাত্র 61 জন শেয়ার করছে। এতগুলো মানুষ থাকার পর মাত্র 61 জন শেয়ার করছে, এটা কিন্তু সো স্যাড। আমি জানি না যে তোমাদের জন্য এগুলো ইম্পর্টেন্ট কিনা, তবে ইম্পর্টেন্ট হোক বা না হোক তোমরা কিন্তু পরীক্ষার জন্য অ্যাটলিস্ট তোমাদের কিন্তু জানা দরকার। তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখো এগুলো, এবং পরবর্তীতে আরও কাজে লাগবে। এখন আমরা একটু এক্সারসাইজ করার চেষ্টা করব। ওকে, হ্যাঁ, যদি হয়ে যায় তাহলে একটু ডান লিখি সবাই। হ্যাঁ, আচ্ছা, একটু সময় দাও। আমি দুঃখিত, কারণ আমাদের ওয়াইফাইয়ের মাঝে মাঝে সমস্যা হওয়ার কারণে আমাদের এখানে কিন্তু বোর্ডটা একটু ঝাপসা দেখা যায়। আর যখন নেট থাকে না তখন এই সমস্যাটা হয়, তবে নেট যখন ঠিকঠাক থাকে তখন কিন্তু আর সমস্যা হয় না। ওকে, ডান। এখন আমি 2-3টা এক্সারসাইজ দিয়ে আমাদের আজকে নাউনি ক্লাস আমি শেষ করতেছি। যেহেতু আমরা প্রোনাউনি ক্লাসটি আজকে নিতে পারলাম না সময় সংকীর্ণর কারণে, আমরা আশা করি নেক্সট ক্লাসে আমরা এটা শেষ করব। ঠিক আছে, এখন রুলস দুটো আমি লিখে দিছি, এই রুলস দুটো তোমরা ভালোভাবে একটু প্র্যাকটিস করো। এখন একটু দেখো, আমরা যদি উদাহরণ হিসেবে একটু দেখি। প্রথমে যে উদাহরণটা আমাদের কাছে আসে সেটা হচ্ছে আচ্ছা দেখো, উদাহরণ নাম্বার 1। উদাহরণ নাম্বার 1 নাম্বার উদাহরণে আমি একটু দেখাই। অ্যামেজিং,
অ্যামেজিং সং হান্টেড মি ফর এ লং টাইম। এই সেন্টেন্সে একটু দেখো তোমরা, অ্যামেজিং সং হান্টেড মি ফর এ লং টাইম, এটি হচ্ছে এর সামনে গ্যাপ রাখছি, এখানে গ্যাপে কি বসবে আমি অপশন দিচ্ছি। এর নাম্বার অপশন হচ্ছে দেশ, বি নাম্বার অপশন দোষ, 3 নাম্বার অপশন দাস, ডি নাম্বার অপশন হচ্ছে দ্যাট। এখন সঠিক উত্তর কোনটি হবে একটু কমেন্ট করে সবাই জানাও, সঠিক উত্তর কোনটি হবে সবাই একটু কমেন্ট করে জানানোর চেষ্টা করি। আমি জানি না যে এখন ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, আবারও ঝাপসা দেখা যাচ্ছে। আচ্ছা, যদি স্পষ্টভাবে দেখা না যায় আমি উদাহরণটা একটু বলছি, সবাই লিখে নাও আবার। ড্যাশ মানে প্রথমে ফাঁকা ঘর, তারপর লিখলাম হচ্ছে অ্যামেজিং সং হান্টেড মি ফর এ লং টাইম, ওকে। আর অপশনে এ নাম্বার হচ্ছে দেশ, THEAC দেশ, তার বি নাম্বার অপশনে দোষ, THOAC দোষ, সি নাম্বার অপশনে THUS দাস, ডি নাম্বার অপশনে দ্যাট। হ্যাঁ, এই তো এখন স্পষ্টভাবে দেখা যাচ্ছে, সবাই একটু দেখো। আচ্ছা, দেখি কে কি উত্তর করেছো তোমরা। বাহ, অসাধারণ অসাধারণ, অনেক অনেক থ্যাংক ইউ তোমাদের, আসলে এত সুন্দরভাবে আজকে ক্লাসে রেসপন্স করার জন্য সবার প্রতি আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি, অসাধারণ। আচ্ছা, এখন পর্যন্ত যেসব ভদ্র ভাই এবং বোনেরা শেয়ার করেন নাই লাইভটি, অনুগ্রহ করে শেয়ার করে রাখো, কাজে লাগবে পরবর্তীতে। আচ্ছা, এখানে রাইট অ্যান্সার ইজ দ্যাট। আপনার রাইট অ্যান্সার কোনটা হবে এখানে? দ্যাট। কেন রাইট অ্যান্সার দ্যাট হবে আমরা একটু অপশন টেস্ট করার চেষ্টা করব। আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে কাউন্টেবল নাউনের সঙ্গে কাউন্টেবল ডিটারমিনার্স এবং আনকাউন্টেবল নাউনের সঙ্গে আনকাউন্টেবল ডিটারমিনার্স। যদি কাউন্টেবল এবং সেটা যদি সিঙ্গুলার হয়, নাউনটা যদি সিঙ্গুলার হয়, তার পরবর্তী ভার্বটাও কী হবে? অবশ্যই সিঙ্গুলার হবে, বা ডিটারমিনারটাও সিঙ্গুলার হিসেবে ব্যবহার করতে হবে। এখানে আমরা যদি দেশ ইউজ করি বা দোষ ইউজ করি, এগুলো হচ্ছে সবসময় কি প্লুরালের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এগুলো কি প্লুরাল। আর দাস এখানে সাধারণত অ্যাপ্রোপ্রিয়েট নয় এই সেন্টেন্সের ক্ষেত্রে। দাস কিন্তু আমরা নতুন একটা দেখতেছি, দাসের অর্থ কি আমি নিজেও জানি না, আশা করি তোমরাও মনে হয় এটা সম্পর্কে জানো না, ওকে। তাহলে এইটা কিন্তু কোনোভাবে এখানে ইউজ করতে আমরা পারবো না। অনেকেই কিন্তু মানে এইটা নতুন একটা ওয়ার্ড দেখে কিন্তু মনে করতে পারো যে আসলে এখানে দাস ইউজ করতে হবে, আসলে কিন্তু না। আমাদের ইজি একটা অপশন দেখো, দ্যাট আমরা ইউজ করতে পারি। কেন? কারণ আমরা যদি সেন্টেন্সটার একটু বাংলা মিনিং করতে যাই, অ্যামেজিং সং হান্টেড মি ফর এ লং টাইম, তার মানে হান্টেড মানে এই একটা অসাধারণ একটি গান আমাকে সবসময় কী করতো, আমার মনে কী করতো, মনে সাড়া দেখাতো, বা কী বলে হান্টেড আঘাত করতে, এমন একটা অর্থ বোঝাচ্ছে। তার মানে এখানে কিন্তু এ লং টাইম মানে একটা নির্দিষ্ট সময়কে উল্লেখ করে বোঝাচ্ছে, একটা টাইমকে, অর্থাৎ টাইমকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে। তার মানে এখানে এই সেন্টেন্সটা কিন্তু কখনোই প্লুরাল না। তার মানে আমরা যখন সিঙ্গুলার, আমি কিন্তু প্রথমে বলছি যে সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা কি দিস বা দ্যাট ডিটারমিনার্স ইউজ করি। তার মানে এই সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি এখানে দ্যাট হচ্ছে কি সিঙ্গুলার। তার মানে এই সেন্টেন্স যেহেতু সিঙ্গুলার, তার ডিটারমিনারটা অলওয়েজ কী হবে, অর্থাৎ কাউন্টেবল নাউন যেহেতু এটি,
তার মানে কাউন্টেবলের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, কাউন্টেবল ডিটারমিনার। কাউন্টেবল ডিটারমিনার হচ্ছে ড্যাট, এবং এটা আবার একটি বিষয় মাথায় রাখতে হবে যে অবশ্যই সিঙ্গুলার হবে। সিঙ্গুলার সেন্টেন্স হলে তার মানে কাউন্টেবল ডিটারমিনারটা অবশ্যই সিঙ্গুলার হবে, তার মানে রাইট অ্যান্সার ইজ ড্যাট। ওকে, যারা যারা ড্যাট দাগিয়েছো সবাইকে আবারও আমার অভিনন্দন, যে আসলে তোমরা বুঝতে পারছো। অবশ্যই দিস যদি অপশনে থাকতো তাহলে হতো, যদি সেটা কাছে বুঝাতো এবং দূরত্ব যদি বুঝে তখন কিন্তু ড্যাট হতো। যেহেতু অপশনে একটা রয়েছে ড্যাট, তার মানে রাইট অ্যান্সার ইজ ড্যাট। আর দা সত্য হচ্ছে এভাবে, এটা কিন্তু একটা উত্তর আমরা পেয়ে গেলাম। অসাধারণ। যে ওকে ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। আমরা আরেকটা যদি এক্সারসাইজ করি তাহলে আমরা একটু দেখার চেষ্টা করবো, একটু আরেকটা অপশন টেস্ট করি আমরা। মানে এখান থেকে এই টাইপের কোশ্চেন কিন্তু বেশি থাকে, তোমরা জানো হয়তো বা এই টাইপের কোশ্চেন কিন্তু বেশি থাকে। ওকে, আচ্ছা এখন দেখি একটা, উই উইল নিড অনলি ড্যাশ ফুড ফর দ্য পিকনিক। এই সেন্টেন্সটা একটু তাকাই সবাই। আমি কি লিখলাম যে উই উইল নিড ওনলি ড্যাশ ফুড ফর দ্য পিকনিক। এখন এই সেন্টেন্সের ভিতর অপশন নাম্বার এ নাম্বার অপশনে হচ্ছে দেওয়া রয়েছে, এ নাম্বার অপশনে দেওয়া রয়েছে এ ফিউ। বি নাম্বার যে অপশনটা সেখানে দেওয়া রয়েছে এ লিটল। সি নাম্বার অপশনে দেওয়া রয়েছে এ মেনি। আর ডি নাম্বার অপশনে দেওয়া রয়েছে দ্য লিটল। দ্য লিটল, এখানে আমরা প্রথমে অপশনে কি দেখলাম এ ফিউ, বি নাম্বার অপশন দেখলাম এ লিটল, এবং সি নাম্বার অপশনে দেখলাম এ মেনি, এবং ডি নাম্বার অপশন দেখলাম দ্য লিটল। তাহলে এই সেন্টেন্সের ভিতর সঠিক উত্তর কোনটি হবে সবাই একটু কমেন্ট করে জানানোর চেষ্টা করি, সবাই একটু কমেন্ট করে আমরা জানাই। ওকে, আমাদের এই সেন্টেন্সটি করার আগে তোমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা এখান থেকে আইডেন্টিফাই করতে হবে তোমাদের, যে এখানে যে নাউনটা ব্যবহার করা হয়েছে এই নাউনটি আসলে কি। এই সেন্টেন্সে কিন্তু নাউনটি হচ্ছে ফুড। এই ফুড হচ্ছে কোন নাউনের কোন প্রকার ভেতরে পড়ে, এটা যদি তোমরা আইডেন্টি করতে পারো তাহলে তোমাদের উত্তরটা কিন্তু অনায়াসে বের করতে পারবা। ওকে, ঠিক আছে, সবাই একটু দ্রুত, সময় 30 সেকেন্ড, 30 সেকেন্ডের ভিতর উত্তরটি করার চেষ্টা করো। সময় 30 সেকেন্ড। সবাই একটু দ্রুত রেসপন্স করি, আমরা সময়ের শেষ পথে রয়েছি। আগামীকাল আমার ক্লাস হবে না, কোন দিন কোন ক্লাস হবে আমরা নোটিশে দিয়ে রাখছি। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে অনেকেই তোমরা ভালো রেসপন্স করছো, অনেকে সঠিক উত্তরটি দিয়েছো, অনেকেই এ লিটল, আবার অনেকেই এখানে বিভ্রান্তি করতেছো এ ফিউ দিয়ে। এখন এই সেন্টেন্সের ভিতর আমি যে প্রথমেই বললাম যে আইডেন্টি করতে হবে আর নাউনটাকে, এই সেন্টেন্সের নাউন হচ্ছে ফুড ইউজ করা হয়েছে। ফুড হচ্ছে খাদ্য, আর ফুড খাদ্য এটা হচ্ছে কি নাউন বলো তো? ফুড হচ্ছে কমন নাউন। ফুড আমরা ব্যবহার করলাম কি হিসেবে? কমন নাউন হিসেবে। এখানে আইডেন্টি করলাম, তারপর দেখো যে ওয়ানলি, তারপর এখানে তার আগে একটা কিন্তু ব্যবহার করেছে, আমরা ডিটারমিনার ব্যবহার করছি, এখানে একটা ডিটারমিনার ওয়ানলি ব্যবহার করা হয়েছে। তার মানে তোমরা যদি পুরো সেন্টেন্সটাকে যদি সামারাইজ করো এবং যদি বুঝতে পারো যে দেখো এখানে উই উইল নিড ওয়ানলি ফুড ফর দ্য পিকনিক, আমাদের পিকনিকের জন্য কি দরকার? খাবারের দরকার। তার মানে এখানে কি পরিমাণে খাবারের দরকার?
এবং আনকাউন্টেবল এবং কাউন্টেবল আমরা নাউন কিন্তু জানি যে কাউন্টেবল নাউনের সঙ্গে কাউন্টেবল ডিটারমিনার এবং আনকাউন্টেবল নাউনের সঙ্গে আনকাউন্টেবল ডিটারমিনার ব্যবহার করে থাকি। এই সেন্টেন্সের ভিতর আমাদের সঠিক যে উত্তরটি সেটি হচ্ছে এ লিটল, যেহেতু এই সেন্টেন্সটি আমাদের আনকাউন্টেবল সেন্টেন্স। এবং এই যে ফুড মানে ফুড, এই খাবার আমরা কি পরিমাপ করতে পারি, কিন্তু খাবারকে আমরা গণনা করতে পারি না। যেহেতু খাবারকে আমরা গণনা করতে পারি না, সেক্ষেত্রে এই ফুড হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের সঙ্গে কী বসবে? আনকাউন্টেবল ডিটারমিনার বসবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এ ফিউ, এটা হচ্ছে কাউন্টেবল নাউন। তারপর মেনি, এটাও কাউন্টেবল নাউন। দ্য লিটল তো কখনো বসে না বা ওইভাবে ইউজ করি না আমরা। তার মানে আমাদের অপশন, রাইট অপশন ইজ বা রাইট উত্তরটি হচ্ছে বা সঠিক উত্তরটি হচ্ছে আমাদের এ লিটল। কেউ যদি উত্তর করতে যায় এরকম সমস্যার পর, তোমরা জাস্ট অপশন টেস্ট করবা। এ ফিউ হচ্ছে আমাদের কাউন্টেবল নাউন, তারপরে কাউন্টেবল ডিটারমিনার, আর এই সি নাম্বার অপশন মেনি কাউন্টেবল ডিটারমিনার, আর দ্য লিটল বসে না। তার মানে তিনটা বাদে যেটা থাকবে সেটা হচ্ছে রাইট অ্যান্সার। আশা করি তোমরা আজকের ক্লাসটি থেকে নাউন সম্পর্কে আমাদের যত ধরনের কোশ্চেন আছে সবগুলো জানতে পেরেছো, এবং আশা করি পরবর্তীতে তোমাদের নাউন নিয়ে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। আমি পরিশেষে আমাদের যেহেতু নাউনের ক্লাস শেষ, অনেক লং টাইম, আমি চেষ্টা করেছিলাম যে অল্প সময়ের ভেতর হয়তোবা শেষ হয়ে যাবে, কিন্তু দুর্ভাগ্য যে আসলে অল্প সময়ের ভেতর শেষ করতে পারলাম না। যদি অল্প সময়ে আমি শেষ করতে যাইতাম তাহলে আমাদের কী হতো জানো, এগুলো গ্যাপ থেকে যেত এবং সম্পূর্ণ পড়াটা কমপ্লিটলি হতো না। আমি এই জন্য চেষ্টা করেছি যে আমি যতটুকু পড়াবো যাতে তোমাদের স্থায়ীভাবে এটা পরবর্তীতে কাজে লাগে, যাতে ইউনিভার্সিটি অ্যাডমিশন থেকে শুরু করে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা এটা যেন তোমাদের অনেকটা হেল্পফুল হয় বা অনেকটা হেল্প করে। এখন হচ্ছে আর কোনো ক্লাস না, আর কিছু না, এখন আমি কিছু কথা বলবো, কথাগুলো সবাই একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করবো। যেহেতু দীর্ঘদিন পরে কিন্তু আমরা আমাদের আজকের এই লাইভ ক্লাসগুলো আবার নেওয়া শুরু করে দিয়েছি মানবিকে। তোমরা জানো যে আমাদের আইসিটি কোর্স কিন্তু মোটামুটি কমপ্লিটের পথে, এবং ইংলিশও শুরু হয়ে গেছে। তারপর জিকের কিন্তু ক্লাস লেকচার আমরা শিডিউল দিয়েছি, সেগুলো ধীরে ধীরে হবে। কেউ যদি তোমরা চেষ্টা করো যে এই 3টা মাস বা এই 2.5টা মাস আমাদের সঙ্গে থেকে পূর্ণাঙ্গ প্রিপারেশন মানে ফুলি টোটালি ফ্রিতে করবা, তাহলে কিন্তু তোমরা ঘরে বসে বা যেখান থেকে আসো সেখান থেকে কিন্তু করতে পারবে। এর জন্য তোমাদের যতটুকু দরকার নিজের ইচ্ছা শক্তিটা দরকার এবং নিজের কনফিডেন্স থাকাটা দরকার। কারণ তোমরা যদি এই কোর্সগুলো যদি বাইরে করতে যাও তাহলে তোমাকে কিন্তু অ্যাটলিস্ট 10,000 বা 12,000 টাকা পেমেন্ট করে তারপরে কিন্তু করতে হবে। এখানে আমরা টোটালি তোমাদের কাছ থেকে কোনো টাকা নিচ্ছে না বা কোনো পেমেন্ট নিচ্ছে না। ইভেন আমরা যে মার্কার ব্যবহার করতেছি, লাইটিং, ওয়াইফাই, বোর্ড, সবগুলো কিন্তু আমাদের নিজের ফান্ড থেকে বা নিজেদের টাকা থেকে কিন্তু আমরা ইনভেস্ট করতেছি। তার মানে তোমাদের পিছনে এই ইনভেস্ট করাটা তখনই সার্থক হবে যখন তোমরা একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাবা, এবং যখন বলতে পারবো যে ভাইয়া আমি অমুক ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি, বা যদি বলার প্রয়োজন মনে করে বলবা, আর যদি না বলো অ্যাটলিস্ট নিজেদের কাছ থেকে তো মানে একটা অনুভব হবে যে ওই ভাইয়ারা আমাদের হেল্প করছে, আমরা তাদের অনুপ্রেরণায় বা তাদের পোস্ট দেখে কিংবা তাদের ক্লাস দেখে আমরা অ্যাটলিস্ট উপকৃত হয়েছি। এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া এটা। তারপর মা বাবাকে যদি তোমরা খুশি রাখতে চাও তাহলে অবশ্যই তোমাকে চান্স পেতে হবে, এর কোনো বিকল্প নেই। আর এই জন্য আমরা তোমাদের এই সব সুবিধার্থে আমরা আমাদের কিছু নিজস্ব বই রয়েছে আমাদের, যে বইগুলোতে আমরা আরও ইজিভাবে তোমাদের অল্প সময়ের প্রস্তুতির জন্য হেল্পফুল হবে বলে আশা করি। সেগুলো রয়েছে আমাদের গুচ্ছের জন্য যে বইটা আমরা তৈরি করেছি সেটা হচ্ছে গুচ্ছ চ্যালেঞ্জ বই। এই বইটা ছোট একটা বই, তবে ভর্তি গুচ্ছের জন্য তোমার অনেক কাজে লাগবে। তারপর প্রশ্ন ব্যাংক চ্যালেঞ্জ যে বইটা, 15টা ইউনিভার্সিটি কোশ্চেন কিন্তু একটা বইয়ের ভিতরে আছে। 15টা বিশ্ববিদ্যালয় কোশ্চেন কিন্তু একটা বইয়ের ভিতরে পাবো তোমরা, 10 বছরের কোশ্চেন সবগুলো সলভ এবং ব্যাখ্যা দেওয়া রয়েছে প্রশ্ন ব্যাংক চ্যালেঞ্জ বইটাতে। তারপর রাজশাহী ইউনিভার্সিটিতে যারা পরীক্ষা দেওয়া তারা রাবি চ্যালেঞ্জ বইটা ফলো করতে পারো, কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিগত সালের কোশ্চেনগুলো দেওয়া রয়েছে, ব্যাখ্যাও দেওয়া রয়েছে। আশা করি এই বইগুলো যদি তোমরা পড়াশোনা আমাদের ক্লাসগুলো পাশাপাশি যদি ফলো করো, ইনশাল্লাহ তোমাদের চান্স আটকিয়ে রাখতে পারবে না। এটা আমি তোমাদের একদম 100% শিওরতা দেবো, যদি তোমার একনিষ্ঠভাবে পড়াশোনা লেগে থাকো এবং পড়াশোনা করো। আরেকটা হেল্পফুল হবে তোমাদের জন্য, এই বইগুলো পড়ো, পাশাপাশি তোমরা আজকে ক্লাসগুলো যেগুলো করবা, যে ক্লাসগুলো আমরা নিচ্ছি, নোট করো। বই প্লাস নোট দুটো ফলো করো, ইনশাল্লাহ তোমাদের ইংলিশ বলো, বাংলা বলো, সাধারণ জ্ঞান বলো, যা আছে আইসিটি বলো, কোনো সমস্যা থাকবে না। আর যদি তোমাদের 100% প্রস্তুতি হয়ে যায় তাহলে কি তোমাকে চান্স পাওয়া আটকাইতে পারবে না।
এই বইগুলো হয়তো বা তোমাদের কাছে মনে হতে পারে যে ভাই এত বই কিনলাম এগুলো আবার কেনার দরকার কি। আমি এই জন্য কিনতে বলবো যে আমাদের লেকচারগুলো যেগুলো আমরা দিচ্ছি এগুলোর সাথে ওই বইয়ের কিন্তু অনেকটা মিল আছে। যখন তুমি করতে যাবো তখন ডিপলি জানতে পারবা, এতটুকুই। এই বইগুলো আমাদের বাংলাদেশের সব লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে। আর যদি তোমরা লাইব্রেরিতে না পাও, আমাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, আমাদের সঙ্গে পার্সোনালভাবে মেসেজ যোগাযোগ করতে পারো, আমরা কুরিয়ারে পাঠানোর চেষ্টা করব। আর একটা কথা, আমার ভিডিওর এই লাইভের ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া রয়েছে যে আগের ভিডিওগুলোর লিঙ্ক। তার মানে আমাদের আগে যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসগুলোর কিন্তু লিঙ্ক আমি অলরেডি, অর্থাৎ ইউটিউব চ্যানেলের লিঙ্ক কিন্তু আমি দিয়ে দিয়েছি। এই প্রত্যেকটা ক্লাস, এই ক্লাসগুলো কিন্তু আমাদের ইউটিউবে কিন্তু আপলোড দেওয়া হয়। সেই আপলোড ভিডিওগুলো যদি তোমরা পেতে চাও এবং আগের ক্লাসগুলো যদি দেখতে চাও, তাহলে আমার চ্যানেলটি কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখতে পারো। কারণ ভর্তি বিষয়ক সবগুলো তথ্য আমি আমার চ্যানেলে, ইউটিউব চ্যানেলে আপলোড দিই সবার আগে, এবং 100% রিয়েল। সো এখানে তোমাদের আলাদাভাবে কোথাও খুঁজতে হবে না। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমাকেও সহযোগিতা করো, এবং আমাদের পাশে থেকে তোমরা যতটুকু উপকৃত হও আমাদেরকে একটু হেল্প করার চেষ্টা করো। জাস্ট এতটুকু। আমাদের যেন সম্পর্কটা হয় গিভ অ্যান্ড টেক। তোমরা আমাদের দিবা, আমরা তোমাদের দেওয়ার চেষ্টা করবো। তোমরা যদি আমাদের 1% হেল্প করো, আমরা তোমাদের 10% হেল্প করার চেষ্টা করব। আর একটা কথা হচ্ছে, বইগুলো যদি কারো লাগে পার্সোনালি আমাকে ইনবক্সে নক করতে পারো, আমি তাদেরকে হেল্প করার চেষ্টা করব। আর এছাড়াও যদি পড়াশোনার বাইরে কারো যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে, আমাকে কমেন্ট করে জানাতে পারবো। পাশাপাশি আমার ইনবক্সে আমাকে নক দিয়ে জানাতে পারবা, আমি সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার ফ্রেন্ড লিস্টে যারা এখন পর্যন্ত আমার সঙ্গে অ্যাড নেই, তারা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দাও, আমি সবাইকে আমার ফ্রেন্ড লিস্টে রেখে আমার গ্রুপে অ্যাড করার চেষ্টা করব। তাহলে আর কথা না বাড়িয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে শেষ করতে যাচ্ছি। তবে আমার ক্লাস কিন্তু আজকে আর হবে না, আমার ক্লাস কিন্তু হবে হচ্ছে তোমার সোমবার আর শুক্রবার মেবি, এই 2 দিন রুটিনে দেওয়া রয়েছে। আশা করি তোমরা ক্লাসগুলো রেগুলার করবা, ইনশাল্লাহ তোমাদের আর এই ভয়ভীতি থাকবে না। সবার সুস্বাস্থ্য কামনা করে এবং পড়াশোনার প্রতি যাতে সবার আগ্রহ থাকে সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি, মারুফ হোসেন বিলু। দেখা হবে পরের ভিডিওতে, পরের লাইভে। আল্লাহ হাফেজ। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।